ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকে স্ট্যাটিক ইলেকট্রিসিটির 3 নম্বর ক্লাস। আমরা একটু জাস্ট রিভিউ করে ফেলি আমরা এই পর্যন্ত কি কি দেখে ফেলেছি। আমরা প্রথম ক্লাসে চার্জের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলেছিলাম, তার মধ্যে কোয়ান্টাইজেশন ছিল, তারপরে হচ্ছে কুলম্বের ল দেখছিলাম, কুলম্ব ল রিলেটেড কিছু প্রবলেম দেখেছিলাম। তারপর আমরা ইলেকট্রিক ইন্ডাকশন দেখেছিলাম, কিভাবে টাচ না করায় একটা চার্জ অবজেক্টের মাধ্যমে একটা নিউট্রাল অবজেক্টকে চার্জ করা যায়। তারপরে দেখেছিলাম কেন রিপালশনকে বলা হয় শিওরার টেস্ট টু আইডেন্টিফাই প্রেজেন্স অফ চার্জ। এরপরে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি নিয়ে শুরু করছিলাম, এবং ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যত টাইপের ম্যাথ হইতে পারে মোটামুটি পয়েন্ট চার্জের জন্য এগুলো আমরা সব কভার করে ফেলছি। সো আমাদের লাস্ট ম্যাথ ছিল এটা পয়েন্ট চার্জের জন্য। একটা স্কোয়ারের 3 সাইডে 3টা চার্জ আছে, আর এক কর্নারে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে বলছিল। সেটা দিয়ে আমরা লাস্ট শেষ করেছি। সো আমরা এরপর থেকে আজকে স্টার্ট করব আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি রিলেটেড প্রবলেম। আমরা মোটামুটি দেখা যেহেতু শেষ করছি, আজকে আমরা পরের টপিকটায় চলে যাব, সেটা হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল। তো সবাই সবাই শুরু করি, চলো আমরা ইলেকট্রিক পটেনশিয়াল। ইলেকট্রিক পটেনশিয়াল। সো আমি এটাতে যাওয়ার আগে একটু ছোট্ট করে যেটা বলতে চাই সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যখন আমরা বলছিলাম ইন্টেন্সিটি, তখন মনে রাখবা ইন্টেন্সিটি ওয়ান কাইন্ড অফ ফোর্স, ফোর্স পার ইউনিট চার্জ, তাই না? সো ঠিক একইভাবে ফোর্স পার ইউনিট চার্জ, পার ইউনিট চার্জ, যেটাকে আমরা বলছিলাম +1 কুলম্ব চার্জ কোনো জায়গায় রাখলে সেটা যে ফোর্স অনুভব করে সেটাকে আমরা বলছিলাম ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ঠিক একইভাবে পটেনশিয়াল হচ্ছে ফোর্স না, এটা হচ্ছে ওয়ার্ক ডান ফর ইউনিট চার্জ বলতে পারো, ইউনিট চার্জ। এটার ডেফিনেশন আরো বড়, বাট আমি জাস্ট খুব সিম্পলি যদি বলি, আমি যদি একটু হাইলাইট করার চেষ্টা করি, যে ইন্টেন্সিটি হচ্ছে এক ধরনের ফোর্স আর পটেনশিয়াল হচ্ছে এক ধরনের ওয়ার্ক। সো তাহলে একটু চিন্তা করো, পটেনশিয়াল যেহেতু এক ধরনের ওয়ার্ক, তাহলে এটা কি ভেক্টর কোয়ান্টিটি হবে নাকি স্কেলার কোয়ান্টিটি হবে? কি হওয়া উচিত? স্কেলার। স্কেলার কোয়ান্টিটি। আর গতদিন আমরা যেটা দেখেছিলাম ইন্টেন্সিটি, এটা তো ফোর্স টাইপের ছিল, ইউনিট চার্জের উপর ফোর্স। ওটাকে কি আমরা স্কেলার হিসেবে ডিল করেছিলাম নাকি ভেক্টর হিসেবে ডিল করেছিলাম বলো তো? ইন্টেন্সিটিকে ভেক্টর হিসেবে ডিল করেছিলাম। দেখুন, তোমাদের মনে আছে ওই যে E1 ভেক্টর প্লাস E2 ভেক্টর রেজাল্টেন্ট বের করতেছিলাম, ঠিক না? ওকে। সো খুব সিম্পলি আমরা একটু মনে রাখবো যে পটেনশিয়াল ইজ স্কেলার কোয়ান্টিটি বিকজ ইটস ওয়ান কাইন্ড অফ ওয়ার্ক দ্যাট উই আর টকিং অ্যাবাউট, আর ইন্টেন্সিটি ইজ ওয়ান কাইন্ড অফ ফোর্স বিকজ ইটস ফোর্স পার ইউনিট চার্জ, ঠিক আছে? এখন আসো ইলেকট্রিক পটেনশিয়াল, এর ডেফিনেশন তোমরা 9-10-এও শিখছো, আমরা একটু জাস্ট আবার একটু হাইলাইট করতে চাই যে ইলেকট্রিক পটেনশিয়ালের ডেফিনেশন আসলে কি ছিল। সেটা হচ্ছে টু ব্রিং, এটাকে এভাবে বলতে পারো, অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান, অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান টু ব্রিং +1 কুলম্ব চার্জ from infinity, from infinity to a point inside an electric field, inside an electric field. আমি যদি একটু আরেকভাবে বলি, তোমরা পটেনশিয়াল এনার্জি পড়ছিলে না, যে পজিশন চেঞ্জের সাথে অ্যাসোসিয়েটেড যে এনার্জি, গ্র্যাভিটেশন পটেনশিয়াল এনার্জি এমজিএইচ যে লিখতা, এটা কি লিখতা যে কোনো বস্তুকে আমি পজিশন চেঞ্জ করলাম, তাইলে পজিশন চেঞ্জের সাথে যে এনার্জিটা রিলেটেড সেটাকে আমরা বলি হচ্ছে গ্র্যাভিটেশন পটেনশিয়াল এনার্জি। ঠিক একই রকম এটাও আসলে সেম, ইনফিনিটি থেকে কোনো একটা অবজেক্টকে তুমি ইনসাইড এন ইলেকট্রিক ফিল্ড বসাচ্ছ, তাহলে যে ওয়ার্ক ডান করা লাগে সেটাই হচ্ছে ওই পয়েন্টের ইলেকট্রিক পটেনশিয়াল। সো ওই যে তোমরা পড়ছিলা এইচ হাইটে নিতে যে ওয়ার্ক ডান হইতো তখন এমজিএইচ বলতা, ওই এমজিএইচটাই হচ্ছে দুইটা পয়েন্টের পটেনশিয়াল, গ্র্যাভিটেশন পটেনশিয়ালের ডিফারেন্স। তো একইভাবে ইনফিনিটি হচ্ছে ইজ লাইক মাই রেফারেন্স, ঠিক আছে, যে এখানে পটেনশিয়াল হচ্ছে জিরো। সো অসীমে বা ইনফিনিটিতে জিরো, অন্য যে কোনো জায়গায় কত পটেনশিয়াল হবে এটা কিভাবে বের করবো? ওই ইনফিনিটি থেকে ওই পয়েন্টে আমরা একটা +1 কুলম্ব চার্জ বসাবো। আনতে যে ওয়ার্ক ডান করা লাগে আমরা তো জানি ওয়ার্ক আর এনার্জি, ওয়ার্ক করলে
ওইটা কোনো না কোনো ফর্ম অফ এনার্জিতে কনভার্ট হয়, স্টোর হয়, আবার এনার্জি দিয়ে আমরা ওয়ার্ক করি। সো আমরা যেহেতু জানি যে ওয়ার্ক হচ্ছে এনার্জির সাথে ইন্টারচেঞ্জেবল, আমরা এনার্জি দিয়ে ওয়ার্ক করি, ওয়ার্ক থেকে এনার্জি পাই, তাহলে আমরা যে ব্রিং করার জন্য যে ওয়ার্কটা করলাম এটাই ওই পয়েন্টে কাইন্ড অফ পটেনশিয়াল এনার্জি হিসেবে জমা হচ্ছে, বা যেটাকে আমরা বলতেছি ইলেকট্রিক পটেনশিয়াল বলতেছি। ঠিক আছে, এখন এখানেও আমরা ওই চেলাকে নিয়ে আসতেছি, কারণ এক একটা চার্জ আনলে তো এক এক রকমের পটেনশিয়াল হবে। সো আমরা প্রমাণ সাইজের চেলা যদি নিয়ে আসি তাহলে আমরা একইভাবে সবাই ক্যালকুলেট করতে পারবো যে ইলেকট্রিক পটেনশিয়ালটা কত হবে। ঠিক আছে, এই জন্য +1 কুলম্ব চার্জকে হচ্ছে আমরা ব্রিং করি। ঠিক আছে, যেমন ধরো এটা যদি প্লাস ধরো কিউ চার্জ হয়, এখানে প্লাস কিউ চার্জ রয়েছে, এইখান থেকে আর দূরে কোনো একটা পয়েন্টে আমি +1 কুলম্ব এনে রাখলাম, ফ্রম কোথায়, ইনফিনিটি থেকে। তো এই যে ইনফিনিটি থেকে আমি যে এখানে আনলাম, ক্যারি করে নিয়ে আসলাম, এই আনার পথে আমার যে ওয়ার্ক হবে ওই ওয়ার্কটাই হবে হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল। ইলেকট্রিক পটেনশিয়াল, এটাই হবে ইলেকট্রিক পটেনশিয়াল। ঠিক আছে, তো চলো আমরা দেখি যে কিভাবে আমরা ইলেকট্রিক পটেনশিয়ালটা হিসাব করতে পারি। ঠিক আছে, সো তোমাদের আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জি যেহেতু পড়াই নেই, আমরা আসলে এই প্রমাণটা তোমাদেরকে দেখানোটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, বাট তারপরে আই উইল ট্রাই মাই বেস্ট। ঠিক আছে, সো ওয়ার্ক ডান টু মুভ এ +1 কুলম্ব চার্জ ফ্রম ইনফিনিটি টু এ পয়েন্ট ইনসাইড ইলেকট্রিক ফিল্ড। ওয়ার্ক ডান টু ব্রিং +1 কুলম্ব চার্জ, কত ওয়ার্ক ডান হবে আমরা এটা বের করতেছি। ধরো আমার এখানে একটা প্লাস কিউ চার্জ আছে। ঠিক আছে, একটা প্লাস কিউ চার্জ আছে, আমরা একটু দেখি জাস্ট, একটু ওয়েট করি। ওকে, ধরো এটা হচ্ছে প্লাস কিউ চার্জ, এখানে আমরা এক্স দূরে বা আর দূরে ধরলাম, আমরা এক্স দূরে কোন একটা পয়েন্ট পি, এই পি পয়েন্টে ইনফিনিটি থেকে একটা +1 কুলম্ব চার্জকে নিয়ে আসবো। তো এই +1 কুলম্ব চার্জটাকে আমি এদিকে নিয়ে আসতেছি। ঠিক আছে, তো ইউজুয়ালি চিন্তা করো +1 কুলম্ব চার্জকে যখন আনতে যাবা, +1 কুলম্ব চার্জের উপর কিন্তু একটা ফোর্স কাজ করবে, তাই না? এই যে যে +1 কুলম্ব চার্জ, এই প্লাস কিউ চার্জ দ্বারা একটা রিপালশন ফিল করবে। তো এই দিক বরাবর কিন্তু একটা রিপালশন ফিল করতেছে, এবং এই রিপালশনটা যেহেতু +1 কুলম্ব চার্জের উপর অ্যাপ্লাইড ফোর্সকে আমরা ইন্টেন্সিটি বলি, ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটির ডেফিনেশনই তো ছিল কি, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো একটা পয়েন্টে +1 কুলম্ব চার্জ বসাইলে সেটা যে ফোর্স অনুভব করে সেটাকে আমরা ইন্টেন্সিটি বলি। সো এটা কতটুকু ফোর্স অনুভব করতেছে, ই পরিমাণ ফোর্স, এই প্লাস চার্জ ওটাকে রিপালস করতেছে, তাহলে এই ইটাই হবে হচ্ছে আমাদের ইন্টেন্সিটি। এখন এই ইন্টেন্সিটির ভ্যালু যত হবে, এই আমি এক্সটার্নাল ফোর্সের ভ্যালু কিন্তু সেটাই হবে, বাট আমরা বলতে পারি নেগেটিভ ভ্যালু হবে। কেন? মানে নেগেটিভ হবে, জাস্ট ডিরেকশনটা হচ্ছে অপোজিটে। ঠিক আছে, -ই। সো দেখো এইটাও একটা ফোর্স, এই এক্সটার্নাল ফোর্স, মানে আমি যে ওয়ার্কটা করব সেটা কি এই ইন্টেন্সিটির এগেইনস্টে ওয়ার্ক করব, কারণ ও তো ওকে অলরেডি রিপালস করতেছে, +1 কুলম্বকে প্লাস কিউ চার্জ যেহেতু রিপালস করতেছে বাইরের দিকে, তাহলে এজেন্ট হিসেবে আমি কি করব, ওকে ভিতরের দিকে ফোর্স দিব। তাহলে এজেন্ট হিসেবে আমার একটা ওয়ার্ক করা লাগবে, এই ওয়ার্ক ডানটাই ওর ভিতরে পটেনশিয়াল এনার্জি হিসেবে জমা হবে। ওই যে আমরা বলছিলাম একটু আগে, ওয়ার্ক থেকে আমরা এনার্জি পাই, এনার্জি দিয়ে ওয়ার্ক করি, তাহলে এই যে যে আমরা আনতে যে ওয়ার্ক করতেছি এটা ওর ভিতরে পটেনশিয়াল এনার্জি হিসেবে জমা হবে, এবং বলি ওই পয়েন্টের ইলেকট্রিক পটেনশিয়াল হবে সেটাই, কারণ এক এক পয়েন্ট নিতে এক এক পরিমাণ ওয়ার্ক করা লাগবে। তাহলে এখন ওয়ার্কের দুইটা ফর্মুলা তোমরা একটু জেনে রাখো। ওয়ার্ক ইকুয়াল টু F × X তখনই আমরা ইউজ করতে পারবো যদি এফটা কনস্ট্যান্ট ফোর্স হয়, কনস্ট্যান্ট ফোর্স। যদি কনস্ট্যান্ট ফোর্স না হয় তাহলে আমাদের ইন্টিগ্রেশন F dx করা লাগে। সো যখন ভেরিয়েবল ফোর্স হবে তখন এটা ইন্টিগ্রেশন করা লাগবে, ভেরিয়েবল ফোর্স। ভেরিয়েবল ফোর্স হলো হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করতে হচ্ছে। ঠিক আছে, কেন? কারণ ইন্টিগ্রেশন ডিল করতে পারে চেঞ্জ নিয়ে, যেটা ভেরিয়েবল ফোর্স সেটা তো সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। তো ইন্টিগ্রেশনের কাজই হচ্ছে এই সময়ের সাথে সাথে চেঞ্জ যেটা হচ্ছে এটাকে ক্যাপচার করা। তো ইন্টিগ্রেশনের ক্যাপচার করতে পারে, কিন্তু উপরে যে ফোর্সটা, কোনো কিছু যদি চেঞ্জ হয় তাহলে এখানে কোন ফোর্স নিবা, ইনিশিয়াল ফোর্স, ফাইনাল ফোর্স, এভারেজটাও তো কত হবে সেটা, তো এটা প্যারাদায়ক হয়ে যাচ্ছে। কিন্তু আমরা ইন্টিগ্রেশন করলে ওই ছোট ছোট চেঞ্জ গুলাই আমরা ইন্টিগ্রেশন করতেছি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যে ওয়ার্ক ডানটা হবে এটাও
ভেরিয়েবল ফোর্সের এগেনস্টে। কেন একটু বলি। নুজহাত দেখো, যখন ইনফিনিটি থেকে অল্প একটু ভিতরে ঢুকছি তখন ওটা ওকে যতটুকু রিপালস করবে, আমি যত কাছে যেতে থাকবো বলতো রিপালশনটা বাড়বে নাকি কমবে? আমি প্লাস ওয়ান কুলম্বকে যত কাছে নিব রিপালশন বাড়বে নাকি কমবে প্লাস ওয়ান প্লাস কিউ চার্জের জন্য? স্যার কেউ বাড়বে। বাড়বে। সো যত তুমি কাছে যেতে থাকবা রিপালশন বাড়বে। রিপালশন যদি বাড়ে, ই এর ভ্যালু যদি বাড়ে, এদিকে যদি যাও, ই এর ভ্যালু যদি বাড়তে থাকে, তাহলে আমরা বলতে পারি যত কাছে যাচ্ছি ই এর ভ্যালু তত বাড়তেছে। ই যদি বাড়ে আমাদের এক্সটার্নাল ফোর্সটাও কি করতে হবে? এক্সটার্নাল ফোর্সটাও বাড়াইতে হবে, নাহলে তো এটা কাছে যাবে না কখনো, ঠিক আছে? সো যত কাছে যাচ্ছি ই এর ভ্যালু বাড়তেছে, এক্সটার্নাল ফোর্সও বাড়তেছে। দ্যাট মিনস এটা কেমন ফোর্স? ভেরিয়েবল ফোর্স। এটা হচ্ছে ভেরিয়েবল ফোর্স, ঠিক আছে? তাহলে ভেরিয়েবল ফোর্স যদি হয়ে থাকে, চলো চলো দেখি আমরা কিভাবে ইন্টিগ্রেশনটা করতে পারি। তাহলে ওয়ার্ক ডান ইন্টিগ্রেশন কি লিখতেছি বলো তো? এফ ডিএক্স। এফ এর জায়গায় আমরা বসাই দিতে পারি হচ্ছে মাইনাস ই। আচ্ছা, এখানে মাইনাস ই বসাইতে পারি। হ্যাঁ, মাইনাস ই ডিএক্স। কেন মাইনাস ই বসাইলাম? ওই যে আমাদের যে এক্সটার্নাল ফোর্সটা, এটা তুমি চাইলে ই এফ ই এক্স টি দিতে পারো। এক্সটার্নাল ফোর্স হচ্ছে ইন্টেন্সিটির অপোজিট ডিরেকশন আছে, এই জন্য ইডিএক্স, ঠিক আছে? এখন ই এর কিন্তু ফর্মুলা আমরা জানি। ধরো এক কাজ করি, আমরা এটাকে আর আর ডিস্টেন্স দিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে? তাহলে এটা আর ডিস্টেন্স। তাহলে এখন দেখো, এটা যখন এক্স ডিস্টেন্স দূরে আছে, ধরো এই ডিস্টেন্সটুকু হচ্ছে এক্স। সো এক্সটা হচ্ছে ভেরিয়েবল, এক্স এর ভ্যালু যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে? ইনফিনিটি থেকে শুরু করে একদম এক্স ইকুয়ালস টু আর পর্যন্ত হইতে পারে। এখন আসো, ওকে যত তুমি কাছে নিয়ে আসবা এক্স এর ভ্যালু তত ছোট হইতে থাকবে বলতে পারি। ফোর্সের ভ্যালু চেঞ্জ হতে থাকবে। এখন আসো, যে এই যে এক্স দূরে থাকাকালীন সময়ে এই পয়েন্টে তার ই এর একটা ভ্যালু আছে, আমরা জানি পয়েন্ট চার্জের জন্য যে ই এর ভ্যালুটা হয় 4 পাই এপসিলন নট কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, বা এটাকে অনেক সময় সি ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার এই আকারে লিখছি আমরা, তাই না? আগের দিন পর্যন্ত এটাই লিখছিলাম যে ই সমান সমান সি ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার। তো এই ভ্যালুটা যদি আমরা এখানে বসায় দিই, দেখো মাইনাসটা বাইরে নিয়ে গেছি, ই এর ভ্যালু হিসেবে বসাই দিছি হচ্ছে আহ ধরো আমরা সি রাখলাম সি ইন্টু কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ডিএক্স। কেন এরকম লিখলাম? কারণ হচ্ছে যে ই এর ভ্যালুটা আমাদের জানা আছে যে যখন এক্স দূরে থাকে তখন ই এর ভ্যালু হয় হচ্ছে সি ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার। এখন সে এক্স দূরে যে থাকে, ইন্টিগ্রেশন যে করব, এক্স এর লিমিটটা কি হবে? এক্স এর লিমিটটা আমরা বলতে পারি শুরু হয়েছে কত দিয়ে, দেখো একদম শুরুতে ছিল কত? ইনফিনিটি। আর একদম শেষে যায় এক্স এর ভ্যালু হয়েছে হচ্ছে এক্স ইকুয়ালস টু আর, তাই না? এই যে ফাইনালি যায় দেখো, এই যে এক্স ইকুয়ালস টু কততে বসবে? আর এ বসবে। এই যে এই ডিস্টেন্সটুকু হচ্ছে কত আমাদের বলো তো? এই ডিস্টেন্সটুকু হচ্ছে আর। এই ডিস্টেন্সটুকু হচ্ছে আর। তাহলে শুরু হয়েছে ইনফিনিটি থেকে আর সর্বশেষ অবস্থান হচ্ছে আর। তাহলে এই জন্য আমরা লিখলাম এক্স ইকুয়ালস টু ইনফিনিটি থেকে লিমিটটা হচ্ছে এক্স ইকুয়ালস টু আর পর্যন্ত। এখন দেখো এটার ইন্টিগ্রেশন সহজ। মাইনাস সি কিউ এরা তো কনস্ট্যান্ট, এটা বাইরে চলে গেছে। শুধু ভিতরে থাকতেছে 1/x² ডিএক্স। 1/x² ডিএক্স লিমিট হবে হচ্ছে ইনফিনিটি থেকে আর, ঠিক আছে? এখন এই 1/x² ডিএক্স এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে কি রেজাল্ট আসে চলো আমরা একটু দেখি, ঠিক আছে? একটু এই সাইডটা মুছে দিচ্ছি। সো দেখো, আমরা এটুকু একটু এই সাইডে করি। 1/x² ডিএক্স এটাকে ইন্টিগ্রেশন করা যে কথা, x⁻⁻² কে ইন্টিগ্রেশন করা একই কথা, তাই না? পাওয়ারটা উপরে চলে গেলে নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে দেখো এইটার ইন্টিগ্রেশনের রেজাল্ট কি হবে? x⁻⁻² + 1 -2 + 1। কারণ আমরা জানি ইন্টিগ্রেশন অফ x⁻n ডিএক্স এটার ফর্মুলা হয় x⁻n+1 ডিভাইডেড বাই n+1। সেই হিসেবে চিন্তা করো, x⁻⁻² + 1 -2 + 1, দেখো এটা কত হয়? x⁻⁻1 ডিভাইডেড বাই -1। তাহলে এটা হবে -1/x, -1/x, ঠিক আছে? তাহলে দেখো 1/x² ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে -1/x আসে। এটাকে যদি আমরা এই সাইডে বসায় দেই, সি কিউ, একটা মাইনাস ছিল আগে, -cq -1/x লিমিট বসাবো আমরা। এখানে হবে ইনফিনিটি থেকে আর। এখানে দেখো মাইনাসে মাইনাসে কমন নিয়ে বাইর করে নিয়ে এসো, প্লাস হয়ে যায়। তাহলে সি কিউ ভিতরে থাকে শুধু 1/x ইনফিনিটি থেকে আর। এখনকার কাজটা খুব সহজ, তাহলে মাইনাস মাইনাসে প্লাস করে দিয়েছে। এখন হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে এটা কি হবে?
সি কিউ 1/r মাইনাস 1/ইনফিনিটি। তোমরা অলরেডি নিউটনিয়ান মেকানিক্সেও দেখতেছো এই কাজগুলো আমরা করতেছি। 1/x এর জায়গায় আপার লিমিট, মাইনাস x এর জায়গায় লোয়ার লিমিট। তাহলে দেখো এখানে কত হয়, সি কিউ ইন্টু 1/r। এটা কিসের ভ্যালু বের করলাম? এই যে যে ওয়ার্কটা বেরোইলো, এই ওয়ার্কটাই তো আসলে আমাদের কি বলতো, ইলেকট্রিক পটেনশিয়াল, যেটাকে আমরা ভি দ্বারা এক্সপ্রেস করতেছি। সো এই ওয়ার্কের ভ্যালুটাই কিসের সমান হচ্ছে, ইলেকট্রিক পটেনশিয়াল, যেটাকে ভি দ্বারা এক্সপ্রেস করছি। তাহলে ভি এর ফর্মুলা আমরা এখানে পেয়ে গেলাম। দেখো এখানে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে, এখান থেকে আমরা এখানে চলে আসতেছি যে ভি সমান সমান সি কিউ ইন্টু 1/r। সি এর ভ্যালু আমাদের জানা আছে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর। সো এই যে যে ফর্মুলাটা আসলো, এইটাই হচ্ছে আমরা ইউজ করতে যাচ্ছি ইলেকট্রিক পটেনশিয়াল বের করার জন্য ডিউ টু পয়েন্ট চার্জ। তাহলে এটা একটু লিখে রাখো। আমরা কিন্তু এই যে এই মূল চার্জটা, মেইন চার্জটাকে পয়েন্ট চার্জ ধরেছিলাম। সো এটা হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল ডিউ টু পয়েন্ট চার্জ, ডিউ টু পয়েন্ট চার্জ। সো ডেরাইভেশন মনে না রাখতে পারলে তো কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের এই ফর্মুলাটা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, আনিকা, ঐশী, বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, ওকে, লেটস মুভ অন। এবার দেখো এই যে যে ফর্মুলা পাইলাম, এটাকে আমরা কিভাবে আসলে ইউজ করতে যাচ্ছি। ঠিক আছে, সো একটু এভাবে মনে রাখতে পারো, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ফর্মুলাটাও লিখি। নিচে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এটার ফর্মুলাটা ছিল হচ্ছে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে, আর আমরা পাইলাম ইলেকট্রিক পটেনশিয়াল ভি সমান সমান 1/4πε0 কিউ বাই আর। সো এখানে কিউ বাই আর স্কোয়ার ছিল, আর এখানে হচ্ছে কিউ বাই আর আছে। ঠিক আছে, এখানে অনেক সময় আমি মনে রাখার জন্য এটাকে এভাবেও লিখি। এটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারো, কিউ মেইন মূল চার্জ, এখানেও নিচে হচ্ছে কিউ মেইন। মূল চার্জের জন্য পটেনশিয়াল তৈরি হচ্ছে, আমরা মুভ করাইছি কি 1 কুলম চার্জকে, +1 কুলম চার্জ কিন্তু মূল চার্জ না। +1 কুলম চার্জকে যার ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আনতেছো, রাখতেছো, সেটা হচ্ছে মূল চার্জ। ঠিক আছে, +1 আমাদের মূল চার্জ না। এখন আসো, এটা আমাদের ছিল হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি এন্ড উই ডেল্ট ইট লাইক এ ভেক্টর। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের স্কেলার, সো এটাকে আমরা নর্মাল যোগ করে দিলে হয়ে যাবে। যেমন তোমাকে যদি সিম্পল কিছু প্রবলেম দেয়, দেখো, যেমন ধরো তোমাকে বললো যে এখানে +10 কুলম আছে, 10 কুলম থেকে 10 বা ধরো 50 সেন্টিমিটার দূর কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক পটেনশিয়াল কত হবে বের করতে বলবো। ঠিক আছে, সো যদি বের করতে বলে তাহলে খুব সিম্পল, আমরা কিভাবে করব, ভি ইকুয়ালস টু 1/4πε0 কিউ মেইন ডিভাইডেড বাই আর। তাহলে দেখো 9 × 10⁻৯। মেইন চার্জ এখানে কোনটা, 10 কুলম, তাহলে এখানে 10 কুলম বসায় দাও। এখানে যদি নেগেটিভ -10 থাকতো তাহলে এখানে মাইনাস সাইন সহ বসায় থাক, কারণ আমরা মনে আছে বলেছিলাম ইলেকট্রিক পটেনশিয়ালে প্লাস মাইনাস সাইন বসাবো না, সরি ইলেকট্রিক ইন্টেন্সিটিতে প্লাস মাইনাস বসাবো না। কিন্তু যখন পটেনশিয়ালের ম্যাথ আসবে, যেহেতু এটা একটা ওয়ার্কের ক্ষেত্রে আমরা এই প্লাস মাইনাসটা কনসিডার করি, কারণ প্লাস ওয়ার্ক এক ধরনের কথা, মাইনাস ওয়ার্ক কিন্তু উল্টা কথা। ঠিক আছে, সেই জন্য প্লাস মাইনাস সাইন সহ বসাচ্ছি। আর আর এর ভ্যালু হচ্ছে 0.5 মিটারে নিলে পরে। ঠিক আছে, তাহলে এখানে বসায় দিলাম, এখান থেকে আমাদের রেজাল্টটা চলে আসবে। সো এত সহজ তো কোশ্চেন আসবে না। ধরো তোমাকে কোশ্চেন দিবে এরকম যে ধরো এটার কথাই যদি বলি, এটা একটা স্কোয়ার, এটা একটা স্কোয়ার, তোমাকে বললো এখানে +5 কুলম, এখানে +3 কুলম, এখানে -8 কুলম, বা -5 কুলম, -4 কুলম দিদি, 4 কুলম। এগুলা সব 1 মিটার করে ডিস্টেন্স, 1 মিটার, 1 মিটার। এটা বললো হচ্ছে এ, এটা বি, এটা সি, আর এটা হচ্ছে ডি। তোমাকে বলছে ডি পয়েন্টে পটেনশিয়াল বের করো, ফাইন পটেনশিয়াল এট ডি, ফাইন ইলেকট্রিক পটেনশিয়াল এট ডি।
অ্যাট ডি। সো এর থেকে সিম্পল প্রবলেম আর হইতে পারে না। ডি পয়েন্টের পটেনশিয়াল হবে ভিডি সমান সমান, এখানে মূল চার্জ হচ্ছে তিনটা। দেখো আমি যদি এটাকে ধরি Q1, এটাকে যদি ধরি Q2, আর এটাকে যদি ধরি Q3, এই তিনটা চার্জ মিলে এখানে ইলেকট্রিক পটেনশিয়াল ক্রিয়েট করবে। ফলে ভিডি হবে হচ্ছে V1 প্লাস V2 প্লাস V3, তিনটা চার্জের পটেনশিয়ালের সামেশন। এখানে নর্মাল যোগ করবো, এখানে কোনো ডিরেকশন নিয়ে প্যারা নাই, ঠিক আছে? তাহলে নর্মাল যোগ যদি করি আমরা বলতে পারি প্রথমটা হবে 1/4πε0 Q1 ডিভাইডেড বাই R1, পরেরটা হবে 1/4πε0 Q2/R2, তারপরেরটাও 1/4πε0 Q3/R3। এখন জাস্ট ভ্যালুগুলো বসাবো। 1/4πε যেহেতু কমন নেওয়া যায়, 1/4πε0 কমন নিলাম। Q1/R1, দেখো Q1 হচ্ছে আমাদের 5 কুলম, R1 হচ্ছে এইটা থেকে কত দূরে আছে, তাই না? এটা থেকে কত দূরে আছে? 1 মিটার দূরে আছে ডি পয়েন্টটা। তাহলে এটাকে লিখতে পারি 5/1 প্লাস, কেউ কি বলতে পারবা Q2 চার্জ থেকে ডি পয়েন্টটা কত দূরে আছে? Q2 চার্জ থেকে এটা হচ্ছে তাহলে R1 ছিল, R2 কি হবে কে বলতে পারবে? √2 √2 সমকোণী ত্রিভুজ, তাহলে এটা √2 হবে। তাহলে এটা হবে 3/√2, আর এখানে -4/1 হবে। কেন? কারণ 4/1 হচ্ছে এই যে ডিস্টেন্সটুকু, এটা হচ্ছে R3। কেন এটা মাইনাস নিলাম? কারণ আমরা জানি পটেনশিয়ালের ম্যাথে আমরা প্লাস মাইনাস সাইন সহ বসাচ্ছি, কারণ পজিটিভ চার্জের জন্য পটেনশিয়াল পজিটিভ হয়, নেগেটিভ চার্জের জন্য পটেনশিয়াল নেগেটিভ হয়, এই জন্য আমরা প্লাস মাইনাস সাইনটা সহই রাখি। তাহলে দেখো এটা কত আসতেছে, 9 × 10⁹ আর এটা আসবে বোধ হয় 1 + 3/√2, ঠিক আছে? এটা 5 - 4 1 থাকবে, তাহলে 1 + 3/√2। এখান থেকে যে রেজাল্ট আসে এটার ইউনিট হচ্ছে ভোল্ট, পটেনশিয়ালের ইউনিট হচ্ছে ভোল্ট। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে ডি পয়েন্টে কতটুকু পটেনশিয়াল হবে। তো এই ম্যাথগুলো সিম্পল বেশি, কারণ এখানে কোনো ডিরেকশন নিয়ে প্যারা নাই, ঠিক আছে? স্যার এখানে সাম কেন করলাম ডিটা বের করতে? সাম কেন করলাম? কারণ এখানে তিনটা চার্জ আছে। সো তুমি যদি +1 কুলম্ব চার্জকে আনতা, তখন একজনের রেসপেক্টে যে ওয়ার্ক করা লাগে, তিনজনের রেসপেক্টে ওয়ার্ক কি হবে? সবগুলার ওয়ার্কের যোগফল হচ্ছে, সামেশন হচ্ছে, এজন্য সাম করছি। যেহেতু তোমাকে ডি পয়েন্টে নেট, ডি পয়েন্টে পটেনশিয়াল বের করতে মানে মানে কি, এই তিনটা চার্জের উপস্থিতিতে ইনফিনিট থেকে একটা +1 কুলম্ব চার্জ এখানে আনতে কতটুকু ওয়ার্ক করা লাগবে। তাহলে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা চার্জের জন্য কতটুকু ওয়ার্ক বের করলাম সেটা যোগ করে দিছি। বুঝতে পারছি? ওকে স্যার। জি স্যার। নর্মালি আমাকে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ইন্টেন্সিটি বা পটেনশিয়াল বের করতে বললে ওই পয়েন্টে যতগুলা চার্জের প্রভাব থাকবে সবাইকেই হিসাবে আনতে হবে। যেহেতু এই পয়েন্টে বাকি তিনজনেরই প্রভাব আছে, তাহলে তিনটা পটেনশিয়াল অ্যাড করে দিছি। ক্লিয়ার? আনিকা, বোথ দ্য আনিকাস? জি ভাইয়া। ওকে, যদি বুঝে থাকি তাহলে এবার চলো পরের টপিকে আমরা আস্তে আস্তে যাই, পরের ম্যাথে যাই। এই ম্যাথটা অনেকটা একই রকম, ইলেকট্রিক পটেনশিয়ালেরই একটা প্রবলেম। তোমাকে ধরো এরকম একটা আবারও একটা স্কোয়ার দিল, একটা কোয়েশ্চেন, তোমাকে বললো এটা 3 কুলম, এটা -4 কুলম, +8 কুলম, এখানে বলছে কিউ। বলছে যে এই বি পয়েন্টে কত চার্জ থাকলে সেন্টারে নেট পটেনশিয়াল 0 হবে। ফর হোয়াট ভ্যালু অফ কিউ, ফর হোয়াট ভ্যালু অফ কিউ ইলেকট্রিক potential at center of the square will be 0. Electric potential at the center of the square will be 0. Square will be 0, ঠিক আছে? সেন্টার অফ দ্য স্কোয়ার উইল বি 0। চলো একটু দেখি যে কিভাবে আমরা করব। এখানে কি বলতে পারবা যে সেন্টারের কথা যেহেতু বলছে, সেন্টার তো আসলে এটা, তাই না? এই যে এইগুলা যদি আমি কানেক্ট করি, হ্যাঁ, তাহলে আমাদের সেন্টার হচ্ছে এটা, সেন্টার হচ্ছে এটা, ধরো এটা ও। এই সেন্টারে ইলেকট্রিক পটেনশিয়াল যেহেতু 0 হবে, তাহলে ভিও মাস্ট বি 0। ভিও মাস্ট বি 0।
এখন এই ও তে কয়জনের পটেনশিয়াল থাকবে, কেউ একজন একটু বলো তো, ও পয়েন্টে কয়জনের প্রভাব বা কয়জনের পটেনশিয়াল থাকবে, কয়টা চার্জের? চারটা। চারটা, তার মধ্যে তিনটা নোন আর একটা আননোন। সো এই তিনটা নোন এবং আননোন মিলে টোটাল যেহেতু পটেনশিয়াল জিরো হতে হবে, এটাকে কি এভাবে লেখা যায় দেখো, 1/4πε0। এটা কি বুঝো যে সবার জন্য এই ডিস্টেন্সটা একই হবে, কারণ এটা যেহেতু একটা স্কোয়ার, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্স, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স সবারই সমান। সো এখানে আসলে তোমার যদি কোনো ডিস্টেন্স মানে এই যে স্কোয়ারের সাইডগুলোর লেন্থ নাও দেয়, ডাজেন্ট ম্যাটার, কারণ সবারই তো আরই থাকতেছে। এবং দেখো কেন ডাজেন্ট ম্যাটার, কারণ হচ্ছে আমি কি লিখতে পারি, এটা Q1/r প্লাস Q2/r প্লাস Q3/r প্লাস Q4/r, সবার জন্য তো আর সেম, এটা তো জিরোই হবে। তাহলে আমরা বলতে পারি 1/4πε0 r কমন যায়। সো দিন শেষে Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 ইকুয়ালস টু জিরো হবে। এবং আমরা বলতে পারি যেহেতু 1/4πε0 r ক্যানট বি কি জিরো, তাহলে পাশেরটা অবশ্যই জিরো হতে হবে। তাহলে সবগুলা চার্জের যোগফল হয়ে যাবে হচ্ছে জিরো, Q3 প্লাস Q4 ইকুয়ালস টু জিরো হয়ে যাচ্ছে। তাহলে ভ্যালুগুলো বসাও, +3 -4 +8 প্লাস কিউ ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে দেখো কিউ এর ভ্যালু বোধ হয় -7 কুলম্ব আসতেছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তার মানে এই অন্য সাইডে বি পয়েন্টে কত চার্জ বসাতে হবে, -7 কুলম্ব চার্জ বসাতে হবে, তাহলে নেট ইলেকট্রিক পটেনশিয়াল এট দ্য সেন্টার উইল বিকাম জিরো। তো এটা তুমি কিন্তু মুখে মুখে হিসাব করে ফেলতে পারবা যদি এটা কখনো বোর্ডে আসে। তো তুমি তো জানোই 1/4πε0 r এটা তো আসলে জিরো হবে না, তাহলে সবগুলো চার্জের যোগফল জিরো হইতে হবে। তাহলে যে চার্জ গুলো দিছে জিরো হওয়ার জন্য কত হইতে হবে, এটা বাইর করে ফেলো। আমি যেমন দেখতেছি এখানে 8 আর 3 11, 11 আর এখানে -4 আছে, তাহলে 11 প্লাস আর -4, তাহলে আরো -7 লাগবে যাতে +11 -11 জিরো হয়ে যায়। সো এটা মুখে মুখেও সলভ করা যায় এমসিকিউ তে যদি আসে, ঠিক আছে। এত সহজ ম্যাথ আসলে সিকিউ তে দিবেই না। বুঝতে পারছি কিভাবে করলাম। তো এটার সবচেয়ে বড় ভালো দিক হচ্ছে কোনো ভেক্টর টেক্টর নাই, ডিরেকশন নাই, জাস্ট নর্মাল যোগ করতেছি, খালি চার্জের মান সাইন সহ বসাইতে হচ্ছে, এটা খেয়াল রাখবো। মেহরাব বুঝতে পারছি? জি ভাইয়া। মেধা ক্লিয়ার? ওকে, স্যার। তো যদি ক্লিয়ার থাকে তাহলে চলো আমরা পরের দিকে চলে যাই। সো এই ছিল হচ্ছে আমাদের পটেনশিয়ালের ম্যাথ। পটেনশিয়ালের ম্যাথ খুব বেশি কঠিন কিছু আসে না। তো তুমি চাইলে একটা হোমওয়ার্ক করতে পারো, আমি তোমাদেরকে হোমওয়ার্কটা একটু তুলে দিই এখানে। ধরো চারটা কর্নারেই তোমাকে আসলে চার্জ দিয়ে দিল, চারটা কর্নারেই চার্জ দিয়ে দিল। এখানে +6 কুলম, এখানে +3 কুলম, এখানে -2 কুলম, এখানে -5 কুলম, ঠিক আছে। তো এখন তোমাকে বললো এটার সেন্টারে কত হবে, এগুলো সব 1 মিটার করে, 1 মিটার করে, 1 মিটার করে। তোমাকে বললো ফাইন্ড পটেনশিয়াল এট দ্য সেন্টার। ফাইন্ড ইলেকট্রিক পটেনশিয়াল এট দ্য সেন্টার অফ দ্য স্কোয়ার। ফাইন্ড ইলেকট্রিক, এটা হচ্ছে হোমওয়ার্ক তোমাদের জন্য, ইলেকট্রিক পটেনশিয়াল at the center of the square, center of the square, ঠিক আছে। স্কোয়ারের সেন্টারে কত হবে এটা বের করে ফেলো। সো এটা বাসায় একটু ট্রাই করবে, এটা খুবই সিম্পল, নর্মাল ভাবে করে দেওয়া যায়। এখানে যে আর এর ভ্যালুগুলা জাস্ট বের করতে হবে, বাকি কোনো চ্যালেঞ্জ নাই, ঠিক আছে, সবকিছুই সেম। ওকে, সো এবার চলো আমরা পরের টপিকে চলে যাই। আমরা এবার যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যান্ড পটেনশিয়াল ফর স্ফেরিক্যাল, বা বলতে পারো ফর স্ফেয়ার্স, ঠিক আছে। একটা নিরেট স্ফেয়ারের মধ্যে কিছু পরিমাণ, সলিড স্ফেয়ারের মধ্যে কিছু পরিমাণ চার্জ আছে, চার্জ স্ফেয়ার বলতে পারো। চার্জ স্ফেয়ারের আশপাশে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কেমন হবে, ইলেকট্রিক ফিল্ড পটেনশিয়াল কেমন হবে, সেটা আমরা বের করতে যাচ্ছি। তাহলে একটু হেডিং দিই আমরা, ইলেকট্রিক পটেনশিয়াল, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, electric field intensity and potential for a charged sphere, for a charged sphere, for a charged sphere, ঠিক আছে।
তো চলো আমরা দেখি যে এটা কি বলতে চাচ্ছে বা কিভাবে এটা করা যেতে পারে। ওকে, ওকে। সো প্রথম কথা, আমরা যদি একটু স্ফেয়ার আঁকি এবং চার্জ দেখাই তার ভিতরে কিছু, তো ধরো এটা হচ্ছে একটা স্ফেয়ার, এই স্ফেয়ারের ভিতরে আমরা কিছু চার্জ দেখাচ্ছি। সো চার্জ দেখাচ্ছি প্লাস চার্জ। তো এই প্লাস চার্জ যেগুলাই রাখবা এগুলো সব সময় স্ফেয়ারের সারফেসে চলে এসে বসে থাকবে। তুমি যদি ওকে সেন্টারেও রাখো তাও এরা রিপালস করে করে সবচেয়ে দূরে যাওয়ার চেষ্টা করবে, এবং সবচেয়ে দূরে তখনই যেতে পারবে যদি হচ্ছে এরা সারফেসে যায় বসে। ঠিক আছে, তাহলে দেখো এই যে সারফেসে যে বসবেই, কারণ এরা রিপালস করে করে দূরে থাকতে চাচ্ছে। দূরে থাকা তখনই সম্ভব যদি এরা সারফেসে থাকে। এখন তোমাকে বললো যে এখানে যদি কিউ পরিমাণ চার্জ থাকে, এটার রেডিয়াস যদি হয়ে থাকে আর, এখন তোমাকে বললো এটা থেকে এক্স দূরে কোনো একটা পয়েন্ট আছে, এক্স দূরে কোনো একটা পয়েন্ট আছে, এক্স দূরে কোনো একটা পয়েন্ট, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা কত, ইলেকট্রিক পটেনশিয়ালটা কত, এইটা আমরা বের করব। ঠিক আছে, ইলেকট্রিক পটেনশিয়াল হচ্ছে ভি। এখন আমরা ই ইকুয়ালস টু 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার বা কিউ বাই এক্স স্কোয়ার এটা ইউজ করতে পারবো না এখানে, অথবা ভি ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই এক্স এটাও ইউজ করতে পারবো না। কেউ কি বলতে পারবা কেন এই দুটো ইউজ করতে পারবো না ডিরেক্টলি? এগুলা কেন অ্যাপ্লাই করা যাচ্ছে না এই চার্জের ক্ষেত্রে? এনি আইডিয়া? এই ফর্মুলাগুলা শুধুমাত্র কার ক্ষেত্রে প্রযোজ্য ছিল বলো তো একজন একটু? এই ফর্মুলাগুলা কার ক্ষেত্রে প্রযোজ্য? ভাইয়া মেইন চার্জ। মেইন চার্জ না, আরেকটা। নেট পজিটিভ চার্জ, না না, স্যার পয়েন্ট পয়েন্ট চার্জ। চার্জ। পয়েন্ট চার্জ অনলি অ্যাপ্লিকেবল ফর, অনলি ফর পয়েন্ট চার্জ, পয়েন্ট চার্জ। এখন বলো এটা একটা স্ফেয়ার, স্ফেয়ার কি পয়েন্ট চার্জ নাকি ডিস্ট্রিবিউটেড ছড়ানো চার্জ, কি মনে হয়? স্ফেয়ার কি পয়েন্ট চার্জ নাকি ডিস্ট্রিবিউটেড চার্জ? ডিস্ট্রিবিউটেড চার্জ। ডিস্ট্রিবিউটেড চার্জ যেহেতু, সেহেতু আমরা ডাইরেক্ট এই ফর্মুলাটা ইউজ করার কথা না আর কি, বা ইউজ করা উচিত হবে না। কিন্তু আমরা দেখবো যে একটা অ্যানালজি ইউজ করে আমরা চাইলে এই ফর্মুলাগুলো ইউজ করতে পারি। তো ওই অ্যানালজিটা বোঝার আগে আমরা একটু ইলেকট্রিক ফ্লাক্স নিয়ে কথাবার্তা বলি। ইলেকট্রিক ফ্লাক্স অ্যান্ড ইটস রিলেশন উইথ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ঠিক আছে, একটু চলো আমরা একটু দেখি ইলেকট্রিক ফ্লাক্স অ্যান্ড ইটস রিলেশন উইথ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তোমরা 9 10 কি পড়ছিলা ইলেকট্রিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স এগুলা সম্পর্কে কিছু পড়েছিলে? ফুল সিলেবাস তো পড়ছো। ইলেকট্রিক ফ্লাক্স বা ইলেকট্রিক ফিল্ড লাইন্স এটা কি পড়ছো? ইলেকট্রিক ফ্লাক্সের আরেকটা নাম হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স আর ইলেকট্রিক ফিল্ড লাইন্স আই গেস কেউ পড়ে নাই। আচ্ছা, আমি একটু বলি ইলেকট্রিক ফ্লাক্স বা ইলেকট্রিক ফিল্ড লাইন্স এই যে এটা, এটা হচ্ছে তোমাকে একটা ভিজুয়ালাইজেশন দেয়। ইলেকট্রিক ফ্লাক্স, এটা বলতে পারো হাইপোথেটিক্যাল, হাইপোথেটিক্যাল লাইন্স that gives us বা that give us visualization about the electric field, give us visualization of the electric field, visualization of the electric field, electric field সম্পর্কে আমাদের একটা ভিজুয়ালাইজেশন দেয়, ভিজুয়ালাইজেশন দেয়। হায়ার দ্য নাম্বার অফ লাইন্স ইজ লাইক হায়ার দ্য ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ। সো আমরা ওই লাইনগুলো কিভাবে ড্র করে এটা আগে বুঝি। সো ড্র করার আগে ইলেকট্রিক স্যার, ফিল্ড লাইন, যে ইয়েস স্যার। পজিটিভ চার্জ থেকে যে লাইনগুলা বের হইতো এবং নেগেটিভ চার্জে ওগুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলা শিখছিল না, ওটা ছিল না 9 10-এ? এস স্যার, ছিল কিছু। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি ইলেকট্রিক ফিল্ড লাইনের ডেফিনেশনটা কি। ইলেকট্রিক ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স কিভাবে আঁকে? ইলেকট্রিক ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে এইভাবে আঁকে বা
ইলেকট্রিক ফ্লাক্সের ডেফিনেশন এভাবে দিছে যে কোনো একটা ইলেকট্রিক ফিল্ডে +1 কুলম্ব চার্জ যেই বরাবর মুভ করে সেটাই হচ্ছে ডিরেকশন অফ দ্য ইলেকট্রিক ফ্লাক্স, ঠিক আছে? দ্য ডিরেকশন where a +1 coulomb charge moves in an electric field. In an electric field. ইলেকট্রিক ফিল্ডে +1 কুলম্ব চার্জ রাখলে সেটা যেই দিকে মুভ করবে সেই ডিরেকশনটাকে আমরা বলি ইলেকট্রিক ফ্লাক্স। সেটার উপর যত বল কাজ করবে সেটাকে তুমি বলতে পারো ইলেকট্রিক ফ্লাক্সের মান বা ম্যাগনিটিউড, আর ডিরেকশন তো হচ্ছে সে যে দিক বরাবর মুভ করবে, ঠিক আছে? আমি কয়েকটা ছবি আঁকলে আসলে আরো ক্লিয়ার হবে। তাহলে ইলেকট্রিক ফ্লাক্সের দিক কি, ধরো এখানে একটা +1 কুলম্ব চার্জ আছে, সরি এখানে একটা +q কুলম্ব চার্জ আছে। আমি যদি এই +q কুলম্ব চার্জ থেকে একটু দূরে +1 কুলম্ব চার্জ রাখি, তাহলে ওটা যেদিকে রিপালস করবে, যেই বরাবর যাইতে চাবে, সেই ডিরেকশনটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফ্লাক্সের ডাইরেকশন, ঠিক আছে? যেমন আমরা পরের পেজে চলে যাই, এখানে ছবিটা আঁকলে একটু ক্লিয়ার হবে। ধরো এখানে একটা +q চার্জ আছে, +q চার্জ। আমি যদি এটার আশেপাশে এখানে একটা +1 কুলম্ব চার্জ রাখি, তাহলে ওইটা যেই বরাবর মুভ করবে, যেমন আমরা বলতে পারি এটাকে এই বরাবর মুভ করাবে। এই বরাবর যে মুভ করতেছে +1 কুলম্ব চার্জটা, দেখো এই যে +1 কুলম্ব চার্জটা যেই বরাবর মুভ করলো, এটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্সের ডিরেকশন। আবার ঠিক একইভাবে আমি যদি +1 কুলম্ব চার্জটাকে এইখানে রাখতাম, তাহলে ওই বরাবর মুভ করতো। এইখানে যদি রাখতাম, তাহলে ও এই বরাবর মুভ করতো, এই বরাবর মুভ করতো, এই বরাবর মুভ করতো, এই বরাবর মুভ করতো, এই বরাবর মুভ করতো। তাহলে এই যে এই ডিরেকশন গুলাই হচ্ছে আমাদের +1 কুলম্ব চার্জের উপর ফোর্স যেদিকে কাজ করছে, এই ডিরেকশন গুলাই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফ্লাক্সের ডিরেকশন, ঠিক আছে? এদিকে, ঠিক আছে? সো এই যে +1 কুলম্ব চার্জ যেদিক বরাবর মুভ করতেছে, দিস ইজ কল্ড ডিরেকশন অফ দ্য ইলেকট্রিক ফ্লাক্স, ঠিক আছে? আরো চাইলে তুমি এভাবেও বলতে পারো, ধরো এখানে যদি একটা তুমি +q চার্জ রাখো, এইখানে +1 কুলম্ব চার্জ রাখলে তো ও বেশি ফোর্স দিবে, ভার্সাস এইখানে রাখলে ও কম ফোর্স দিবে, দেখো। ঠিক আছে? সো দেখো এখানে +q আছে, এখানে যদি +1 কুলম্ব চার্জ রাখো, এদিকে বেশি রিপালস হবে, এই জন্য এই ভেক্টরটা একটু বড় দিছি। এই জায়গায় যদি রাখো একটু কম ফোর্স দিবে, এই জন্য ভেক্টরটা একটু কম দিছি। তো যেহেতু আমি বলছি যে ইলেকট্রিক ফ্লাক্স মেইনলি আমাকে একটা ভিজুয়ালাইজেশন দেয় অ্যাবাউট দ্য ইলেকট্রিক ফিল্ড, হাউ ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড লুকিং লাইক। সো দেখো এখানে তোমাকে বড় ভেক্টর দিয়ে বোঝাচ্ছে এখানে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথটা বেশি, এখানে ছোট ভেক্টর দিয়ে বোঝাচ্ছে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথটা কম। ঠিক একইভাবে এখানে রাখলে পরে এদিকে একটু বেশি হইতো, এদিকে একটু কি হইতো, কম হইতো। এদিকে একটু বেশি হইতো, এদিকে একটু কম হইতো। এদিকে একটু বেশি, এদিকে কম। এদিকে বেশি, এদিকে কম। এদিকে বেশি, এদিকে কম। এদিকে বেশি, এদিকে বেশি, এদিকে কম। এদিকে বেশি, এদিকে কম, ঠিক আছে? সো এই যে আমি আঁকলাম, এইটাকেও আমরা ইলেকট্রিক ফ্লাক্স বলতে পারি, যদিও এটাকে দেখবা বেশিরভাগ জায়গায় কন্টিনিউয়াসলি দেখাইছে। আমরা যেহেতু এটা একটা ভিজুয়ালাইজেশন টুল, মানে তোমার আঁকা আমার আঁকা একটু আলাদা হইতেই পারে। সো এখানে আমরা বলতে পারি যে লার্জার ভেক্টর মিনিং হচ্ছে হায়ার ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, হায়ার ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, ঠিক আছে? আর স্মলার সাইজ মানে হচ্ছে লোয়ার ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। এই সেম ভেক্টর গুলাই যদি আবার ধরো যে নেগেটিভ চার্জ হইতো, মূল চার্জটা যদি নেগেটিভ হয়, তখন দেখবা ইলেকট্রিক ফিল্ড লাইন গুলা ভিতরে ঢুকবে, কারণ তুমি যদি +1 কুলম্ব চার্জ রাখো তাহলে এটা তো অ্যাট্রাক্টেড হবে। সেই জন্য আমরা বলি যে ওর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের ফ্লাক্সের ডিরেকশন হবে হচ্ছে ভিতরের দিকে। ঠিক আছে? তাহলে দেখো ইলেকট্রিক ফ্লাক্সের ডিরেকশন হচ্ছে ভিতর দিকে। এটা মেইন চার্জ যদি নেগেটিভ হয় সেই ক্ষেত্রে, আর মেইন চার্জ যদি প্লাস হয় তাহলে বাইরের দিকে। কারণ কি, ডেফিনেশনই এরকম। ডেফিনেশন বলছে +1 কুলম্ব চার্জ যেই ডিরেকশনে মুভ করবে, দ্যাট ইজ কল্ড দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ফ্লাক্স। তুমি চাইলে যদি এরকম ভেক্টর ফর্মে দেখাও যে মুভ করতেছে,
কাছে কাছে বেশি ফোর্স, দূরে দূরে কম ফোর্স, এটাকে আমরা এই জন্য ভেক্টরের সাইজ অনুযায়ী আলাদা করছি। স্টিল তুমি যদি অ্যারোগুলার ডিরেকশন ফলো করো, +1 কুলম্ব চার্জ ওইদিকে মুভ করতেছে। তাহলে with the electric field lines we get some idea about both the magnitude and direction of the electric field. ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড বেশি হবে যদি ভেক্টরগুলো বড় হয়, আর যদি ছোট হয় ভেক্টরগুলোর সাইজ তাহলে ম্যাগনিটিউড কম হবে। আর অ্যারোর ডিরেকশন দিয়ে বুঝবা যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে। ঠিক আছে, এই আমরা কি বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা মেধা, তুমি আমাকে একটু বলো তো, আমরা যদি কাছাকাছি একটা এরিয়া নেই, ধরো এইটুকের এরিয়া নেই, এই দিক দিয়ে যে পরিমাণ ইলেকট্রিক ফিল্ড গেছে, ইলেকট্রিক ফিল্ড লাইন গেছে, ওই সিমিলার সাইজের যদি আমি এখানে ইনফ্যাক্ট আমি যদি এইখানেও ওই সিমিলার সাইজটাই নেই, ঠিক আছে, দেখি তো এটা কি কপি করা যায় কিনা। হ্যাঁ, কপি করা যায়। তো দেখো এই সিমিলার সাইজটা যদি আমি এখানেও নেই, ঘোরানো যায়, কয়েকটা হয়ে গেছে। আচ্ছা, সিমিলার সাইজটা যদি এখানেও নেই, তাহলে দেখো এইখানে তোমার যতগুলা ফ্লাক্স গেছে এইদিকে কিন্তু ততগুলা ফ্লাক্স যায় নাই। তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে লোয়ার ফ্লাক্স ডেনসিটি। ফ্লাক্স ডেনসিটি কেন? কারণ এইটার ভিতর দিয়ে 3টা ফ্লাক্স চলে গেছে, এদিক দিয়ে মাত্র একটা গেছে। ঠিক আছে, ঠিক একইভাবে যদি আমি এটাকে আরেকটা কপি করি এবং সেটাকে যদি আমরা এইদিকে নিয়ে আসি এবং হচ্ছে ঘুরায় দেই, ধরো হ্যাঁ ঘুরায় নিয়ে আসি, ঘুরায় ঘুরে না দেখি, আচ্ছা যাই হোক, তাহলে এটাকে যদি আমি অন্যদিকেও রাখতাম, মেইন কথা হচ্ছে যদি কাছে থাকো তাহলে ফ্লাক্সের ডেন্সিটি বেশি, দূরে গেলে হচ্ছে ফ্লাক্সের ডেন্সিটি কমে যাচ্ছে। তাহলে আমাকে একটু বলো তো, কাছে স্ট্রেংথ বেশি নাকি দূরে স্ট্রেংথ বেশি? আমি যদি এখানে দেখাই কোথায় হায়ার স্ট্রেংথ আর কোথায় লোয়ার স্ট্রেংথ, আমি কি বলতে পারি এইখানে হচ্ছে এই কাছে হচ্ছে হায়ার স্ট্রেংথ। হায়ার স্ট্রেংথ কারণ আমরা জানি ওই যে বলছিলাম বাবু কসাইয়ের বাড়ির আশেপাশে তার প্রভাব থাকবে বেশি, একটা চার্জের আশেপাশে দেখো ভেক্টরের সাইজ গুলোও বড়, তাহলে তার ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ বেশি। আমরা বলতে পারি হায়ার দ্য স্ট্রেংথ হায়ার ইজ দ্য ডেনসিটি। আমরা দেখলাম ডেনসিটিটাও কিন্তু কি আসছে বলতো, হায়ার ডেনসিটি, হায়ার ফ্লাক্স ডেনসিটি, হায়ার ফ্লাক্স ডেনসিটি। ডেনসিটি তাহলে হায়ার ফ্লাক্স ডেনসিটি যেখানে হায়ার স্ট্রেংথও সেখানে। ঠিক আছে, আবার লোয়ার ডেনসিটি যেখানে লোয়ার স্ট্রেংথও কিন্তু সেখানে। তাহলে বলো তো ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ আর ফ্লাক্সের ডেনসিটি এদের মধ্যে রিলেশনটা কেমন হবে? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ প্রপোর্শনাল। প্রপোর্শনাল, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ প্রপোর্শনাল টু বলতে পারি হচ্ছে ফ্লাক্স ডেনসিটি। ফ্লাক্সের ডেনসিটি যত বেশি হবে ইন্টেন্সিটি বা ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ তত বেশি হবে। আমরা কি বুঝতে পারছি এই ছবিগুলা থেকে? কাছাকাছি ডেনসিটি বেশি, ইন্টেন্সিটিও বেশি, দূরে দূরে গেলে ডেনসিটি কমে যাচ্ছে, ইন্টেন্সিটিও কমে যাচ্ছে। দেবলীনা, আনিকা, বুঝতে পারছো? জি ভাইয়া। জি স্যার। আচ্ছা এখন আসো, যদি এটা বুঝে থাকো আমাকে কয়েকটা ছোট্ট কোয়েশ্চেনের অ্যান্সার দিবা। আহ প্রথমে আমরা কোয়েশ্চেনটা দেবলীনাকে দিয়ে স্টার্ট করি। সো দেবলীনা, তুমি আমাকে বলবা যে এখানে আমি দুইটা চার্জ আঁকতেছি, এটা ধরো Q1 আর এটা হচ্ছে Q2। সো এখান থেকেও ইলেকট্রিক ফ্লাক্স তৈরি হয়েছে, এখান থেকেও আসলে ইলেকট্রিক ফ্লাক্স তৈরি হয়েছে। এখন আমাকে একটু বলো তো যে which one is true, which one is true? দুইটাই ভ্যাকুয়ামে তৈরি হয়েছে, ভ্যাকুয়ামে তৈরি হয়েছে। এক নাম্বার হচ্ছে Q1 আর Q2 এর ভ্যালু সমান, 2 নাম্বার Q1 লেস দেন Q2, 3 নাম্বার হচ্ছে Q1 গ্রেটার দেন Q2। সো আমাকে একটু দেবলীনা বলো তো এটার মধ্যে কোনটা ট্রু? স্যার Q1 লেস দেন Q2। Q1 লেস দেন Q2 কিভাবে বুঝলা বলো তো একটু বাকিদেরকে। স্যার যে নাম্বার অফ ইলেকট্রিক লাইন্স হচ্ছে গিয়ে কম আর বেশি দেখে। হ্যাঁ, ইলেকট্রিক ফ্লাক্স অর ফিল্ড লাইন্স
অর ফ্লাক্স ডেনসিটি বেশি, তাহলে চার্জটাও বেশি হবে। কেন? মনে আছে ওই যে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ফর্মুলা দেখছিলাম 1/4πε0 Q/r²। সো যদি ই বেশি হইতে হয় তাহলে এটা কখন বেশি হওয়া সম্ভব? একই ডিস্টেন্স দূরে দেখো, এখানে একই ডিস্টেন্স দূরে, এটা যদি ধরো আর পরিমাণ ডিস্টেন্স, এটা আর, এটাও ধরো আর পরিমাণ ডিস্টেন্স, ঠিক আছে, দুইটাই আর পরিমাণ ডিস্টেন্সে। এখানে ইন্টেন্সিটি বেশি কেমনে বুঝলাম? কারণ ডেনসিটি অফ লাইন বেশি, এখানে ডেনসিটি অফ লাইন কম, তাহলে এখানে ইন্টেন্সিটি বেশি। একই ডিস্টেন্স, আর যদি ফিক্স থাকে, আর এর ভ্যালু যদি ফিক্সড হয়, তাহলে 1/4 ফিক্স, কারণ দুইটাই ভ্যাকুয়ামে আছে, আর ফিক্স, তাহলে অবশ্যই কি ই যার বেশি সেখানে চার্জের ম্যাগনিটিউডটাও বেশি, তাহলে এখানে বেশি পরিমাণ চার্জ রয়েছে। ভেরি গুড। এখন আসো, এত কথা বলার রিজন হচ্ছে যে আমরা বলতে পারি ইলেকট্রিক ফিল্ড লাইন আমাদেরকে ভিজুয়ালাইজেশন দেয়, কিছু ডিসিশন নিতে হেল্প করে, কোথায় স্ট্রেংথ বেশি কোথায় স্ট্রেংথ কম। সো যখন পাশাপাশি দুইটা চার্জ থাকবে তখন কি ঘটনা ঘটবে আমরা একটু এটা নিয়েও কথাবার্তা বলে ফেলি, ঠিক আছে? যেমন ধরো এখানে একটা প্লাস কিউ চার্জ আছে, এখানে একটা মাইনাস কিউ চার্জ আছে। এটা নিয়ে মনে হয় মেধা একটু আগে বলতেছিল, বলতো এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড লাইন কেমনে তৈরি হয়? স্যার প্লাস কিউ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো নেগেটিভ চার্জে যায় ভিতরে। হ্যাঁ, ভেরি গুড। যেমন এইখানে দেখো এই দুটো কিন্তু আইসোলেটেড ছিল, প্লাস চার্জ উপরে একটা জায়গায়, মাইনাস চার্জ অন্য আর একটা জায়গায়। কিন্তু যদি এদেরকে পাশাপাশি রাখি তখন কি হবে? প্লাস চার্জ থেকে বের হয় ইলেকট্রিক ফিল্ড, আর মাইনাস চার্জ হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ঢুকে, তাহলে প্লাস থেকে বের হয়ে মাইনাসে ঢুকবে, এরকম একটা ঘটনা ঘটা উচিত, তাই না? তাহলে এখানে দেখো একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ যখন পাশাপাশি আছে, তখন যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, ইলেকট্রিক ফিল্ড লাইন প্লাস থেকে বের হবে মাইনাসে ঢুকবে, অনেকটা এরকম, প্লাস থেকে মাইনাসে, 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 প্লাস থেকে মাইনাসে। তাহলে মোটামুটি এটা একটু বেশি বড় হয়ে গেছে, ঠিক আছে? তো এইখান দিয়ে আরো বের হইছে, এগুলো আর দেখাচ্ছি না, এই জায়গা দিয়েও আরো ঢুকছে, এগুলো আর দেখাচ্ছি না। সো আমরা তাহলে বলতে পারি পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন বের হয়, নেগেটিভ চার্জের ক্ষেত্রে নেগেটিভ চার্জে ঢুকে। এখন আসো, ইলেকট্রিক ফিল্ড লাইনের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা একটু আলোচনা করি। ক্যারেক্টারিস্টিক্স অফ ফিল্ড লাইন্স, ঠিক আছে? ক্যারেক্টারিস্টিক্স অফ ফিল্ড লাইন্স, তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স নেভার ক্রসেস ইচ আদার, নেভার ক্রস ইচ আদার। ইলেকট্রিক ফিল্ড লাইন্স, ইলেকট্রিক ফিল্ড লাইন্স নেভার ক্রস ইচ আদার, নিজেদেরকে কখনো ক্রস করবে না। কেন ক্রস করবে না আমি একটু বলি। এই ইলেকট্রিক ফিল্ড লাইনটা আসলে কিভাবে তৈরি হয়েছে এটা আমরা একটু বুঝি। যেমন তুমি যদি মানে আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইনের ডেফিনেশনের কথা চিন্তা করো, ডেফিনেশনটা কেমন ছিল? ডেফিনেশন ছিল এরকম না, দ্য ডিরেকশন ওয়্যার এ +1 কুলম্ব চার্জ মুভস ইফ অ্যান ইলেকট্রিক, মানে ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে +1 কুলম্ব চার্জ যেদিকে মুভ করে সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফ্লাক্স বা ফ্লাক্সের ডিরেকশন। তাহলে এখন যদি এখানে একটু আমরা একটু দেখি, এটা প্লাস চার্জ এটা মাইনাস চার্জ, আমি যদি এখানে একটা +1 কুলম্ব চার্জ রাখতাম, এইখানে ধরো আমরা এই জায়গাটা একটা +1 কুলম্ব চার্জ রাখছি, +1 কুলম্ব চার্জ রাখছি, তাহলে কি হবে? এই পজিটিভ চার্জটাকে রিপালস করবে আর এই নেগেটিভ চার্জটা ওকে অ্যাট্রাক্ট করবে, রাইট? দেখো এই নেগেটিভ চার্জ ওকে অ্যাট্রাক্ট করতেছে, এই পজিটিভ চার্জ রিপালস করতেছে। এখন এই দুইটার যদি আমি রেজাল্টেন্ট টানি, দেখো এই দুইটার রেজাল্টেন্ট কোন দিক বরাবর হবে? রেজাল্টেন্ট হবে হচ্ছে এই বরাবর। তাহলে দেখো যখন তোমার পজিটিভ চার্জও থাকতেছে নেগেটিভ চার্জও থাকতেছে, দেখো তো রেজাল্টেন্টের ডিরেকশনটা এই যে কার্ভ লাইন এটা ট্যানজেন্ট বরাবর হয়েছে, কিন্তু রেজাল্টেন্টের ডিরেকশনটা হয়েছে ট্যানজেন্ট বরাবর। তাহলে এটা হচ্ছে আমাদের ছিল কি, আমরা যদি একটু দেখাই, এটা হচ্ছে আমাদের E1 ছিল, এটা ছিল E2, এই দুটার রেজাল্টেন্ট হচ্ছে এটা E নেট। সেই E নেট যেদিকে
আমাদের এই কার্ভ লাইনের ট্যানজেন্ট কি সেদিকে। ঠিক একইভাবে আমরা যদি আরেকটা দেখাই এরকম, আমি যদি +1 কুলম্ব চার্জটাকে এইখানে রাখতাম, +1 কুলম্ব চার্জটাকে যদি এইখানে রাখতাম, তাহলে এই প্লাস চার্জটাকে রিপালস করতো এদিকে, যতটুকু ফোর্সে রিপালস করতো এটা একটু যেহেতু দূরে রয়েছে এই চার্জ থেকে, দেখাই যাচ্ছে এই চার্জ থেকে এটা দূরে রয়েছে, ঠিক আছে। আর নেগেটিভ চার্জের কাছে রয়েছে, তাহলে নেগেটিভ চার্জের কাছে রয়েছে দেখে এখানে বেশি হবে, ঠিক আছে। আমরা বরঞ্চ এটাকে আরো ছোট করে দেই, এটা খুবই ছোট কারণ এই চার্জ থেকে অনেক দূরে। নেগেটিভ চার্জের খুব কাছে দেখে নেগেটিভ চার্জটা অনেক বড়, নেগেটিভ চার্জের দিকে অ্যাট্রাকশনটা অনেক বড়, ঠিক আছে, অ্যাট্রাকশনটা অনেক বড়। এখন যদি তুমি এই রেজাল্টেন্টটা দেখো, এই রেজাল্টেন্টটা আঁকলে কোন দিক বরাবর হবে, আমি যদি এই রেজাল্টেন্টটা আঁকি, তাহলে দেখো এই রেজাল্টেন্টটা কিন্তু এই দিক বরাবর হচ্ছে, ঠিক আছে। এই রেজাল্টেন্টটাকে দরকার হলে আমরা একটু এই কালি দিয়ে দেখাই, এই দিক বরাবর হইলো, তাই না, এই দিক বরাবর হয়েছে। তাহলে এইটাও কিন্তু দেখো এই পয়েন্টে আঁকা ট্যানজেন্ট বরাবর, তাহলে আমরা কি বলতে পারি, রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড ইজ অলওয়েজ টুয়ার্ডস দ্য ট্যানজেন্ট অফ এ কার্ভড লাইন, কার্ভড ইলেকট্রিক ফ্লাক্স লাইন, ঠিক আছে। তাহলে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, আমরা তো মনে আছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি রেজাল্টেন্ট কেমনে বের করতাম, এভাবেই তো বের করছি, তাই না। সব সময় ধরো এই যে এই জায়গায় যদি চিন্তা করো, পজিশন করলাম, এই যে এইখানে দেখো তিনটা চার্জ ছিল, তিনটা চার্জের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি করছি, তিনটা E1 E2 E3 দেখাইছি, তারপর তিনটা রেজাল্টেন্ট বের করে ফেলছি, তাই না। তার আগের ম্যাথে এখানেও তাই ছিল, ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি একটা এদিকে ছিল একটা এদিকে ছিল, আমরা রেজাল্টেন্ট রাখছিলাম। তো এখন আমরা সেম কাজটাই করতেছি, দেখো সরি এখানে, যে একটা E1 এদিকে একটা E2 এদিকে, রেজাল্টেন্ট অফ দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এইদিকে, এটা যেদিকে এটা মোটামুটি কার্ভ লাইনের ট্যানজেন্ট বরাবর, এখানেও সেম কাহিনীটাই হয়েছে, ঠিক আছে। তাহলে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইজ টুয়ার্ডস দ্য ট্যানজেন্ট, ইজ টুয়ার্ডস দ্য ট্যানজেন্ট drawn on the curved field line, ফিল্ড লাইন্স যে কার্ভ গুলা থাকবে এই কার্ভেচারের ট্যানজেন্ট বরাবর আমরা রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড লাইন পাবো, ঠিক আছে। এখন যদি এটা হয়ে থাকে, কেন আসলে একটা ইলেকট্রিক ফিল্ড লাইন আরেকটা ফিল্ড লাইনকে ক্রস করবে না, এটা আমরা এখন ডিরেক্টলি বুঝতে পারবো। যদি ক্রস করে, ধরো একটা ইলেকট্রিক ফিল্ড লাইন এদিকে, একটা ইলেকট্রিক ফিল্ড লাইন এটা আর এটা, যদি এটা ফিল্ড লাইন 1 হয়, ফিল্ড লাইন 1, আর এটা হচ্ছে ফিল্ড লাইন 2, এখন এটা ওদের ক্রস ওভার পয়েন্ট, রাইট, যেখানে ওরা ক্রস করছে, ক্রস যেখানে করছে, হাউ মেনি ট্যানজেন্টস উই ক্যান ড্র এট দ্যাট পয়েন্ট, বলো তো একটু আমাকে। যে যে পয়েন্টে দুইটা ফিল্ড লাইন ক্রস করছে, আমরা জানি ফিল্ড লাইনের উপর ট্যানজেন্ট থাকলে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড পাই, তাহলে বলো তো এখানে যদি এই পয়েন্টের উপর ট্যানজেন্ট আইকে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড পাইতে চাই, ট্যানজেন্টের ডিরেকশন দুইটা হয়ে যাবে না, দেখো এইদিকেও একটা ট্যানজেন্ট আঁকা সম্ভব এই কার্ভেচারের উপরে, তাহলে এটাও ইনেট হইতে পারে, আবার এই কার্ভেচারের উপর এদিকেও আবার কি আরেকটা ট্যানজেন্ট আঁকা সম্ভব, এটাও ইনেট হইতে পারে। এখন আমরা বলো তো একই পয়েন্ট থেকে দুইটা রেজাল্টেন্ট থাকা সম্ভব, ইজ ইট পসিবল মেধা টু হ্যাভ টু নেট ইলেকট্রিক ফিল্ড লাইন অথবা রেজাল্টেন্ট এট ওয়ান পয়েন্ট, নাকি একটা পয়েন্টে একটাই রেজাল্টেন্ট থাকা সম্ভব, কি মনে হয়। স্যার একটাই থাকা সম্ভব। So there cannot be, cannot be two resultants at one point, একটা পয়েন্টে দুইটা রেজাল্টেন্ট থাকা সম্ভব না, দ্যাটস ওয়াই lines will never cross each other, lines will never cross each other, কারণ ক্রস করলে ওখানে দুইটা রেজাল্টেন্ট, দুইটা তুমি হচ্ছে ট্যানজেন্ট ড্র করতে পারবা, দুইটা ট্যানজেন্ট মিন্স হচ্ছে দুইটা নেট ইন্টেন্সিটি, দিস ইজ নট পসিবল, দুইটা নেট ইন্টেন্সিটি বা দুইটা রেজাল্টেন্ট বের হওয়া সম্ভব না একটা পয়েন্টে। তো এই জন্য কখনো লাইনগুলো ক্রস করবে না, কাছাকাছি দিয়ে যেতে পারবে কিন্তু কখনো ক্রস করবে না। এইটুকু, এগুলো একটু ডিটেইলে কথা বলা লাগতেছে কারণ এটার সাথে আমাদের পরের আলোচনাগুলো রিলেটেড, এই জন্য আমাকে একটু ডিটেলসে যাওয়া লাগতেছে। সাফিয়া, রহিম, তারপরে হচ্ছে তাসনিম, বুঝতে পারতেছি। জি স্যার। ভাইয়া ওকে,
এবার চলো আমরা কেন এত ডিসকাশন করলাম, এটা একটা অন্যতম রিজন হচ্ছে আহ, ধরো এখানে দুইটা চার্জ আছে, এখানে একটা প্লাস চার্জ, এখানে একটা মাইনাস চার্জ, এখানে একটা প্লাস চার্জ, এখানে একটা মাইনাস চার্জ। তো বলো তো এই উপরের জোড়াতে ইলেকট্রিক ফিল্ড লাইন এভাবে তৈরি হওয়া উচিত। নিচেরটাতে এরকম তৈরি হবে, নিচেরটাতে তো যাওয়ার জায়গা আছে, এদিক দিয়ে যাবে, উপরেরটাতেও যাওয়ার জায়গা আছে, এদিক দিয়ে যাবে, আর এদিক দিয়ে বের হয়েছে, এদিক দিয়েও বের হয়েছে। বের হইলেও এরা আবার ক্রস করবে না, এমন ভাবে যাবে, ঠিক আছে। এখন বলো তো এইখানে কেন চাইপে গেছে ইলেকট্রিক ফিল্ড লাইন গুলা, কেউ কেউ আমারে বলতে পারবা কেন চাইপে গেছে এই এই জায়গাটুকু? এদিক দিয়ে যেমন ছড়াইতে পারছে, এদিক দিয়ে কেন ছড়াইতে পারে নাই? এনি আইডিয়া? কম্প্রেসড হয়েছে ফিল্ড লাইন গুলা, কেউ বলতে পারবা কেন? Like the স্যার যাতে positive ক্রস charge না করে। as they cannot cross each other, as they cannot cross each other, যাতে তারা কখনোই নিজেরা নিজেদেরকে ক্রস না করে। এখন যদি তাই হয়ে থাকে, আমাকে একটু বলতে পারবা, যদি আমি প্লাস মাইনাস চার্জ গুলাকে একদম পাশাপাশি রাখি, খুবই কম্প্যাক্ট অবস্থায়, প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস, এইখানে, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে, বলতে পারবা এইখানে ইলেকট্রিক ফিল্ড লাইন গুলা কেমন হবে? অনেকগুলা রাখছি এবং এত গ্যাপেও রাখিনি, গ্যাপটা একদম কমাই দিছি। এনি আইডিয়া? স্যার অলমোস্ট Sir, স্ট্রেট লাইন parallel. হবে। প্যারালাল। Straight হবে। জাস্ট স্ট্রেট লাইন হবে, এর বাইরে ভিতর দিয়ে কিছু থাকবেই না অলমোস্ট। কেন থাকবে না? কারণ এটা দিয়ে থাকতে গেলে এটা দিয়েও থাকতে যাবে, তখনই দেখা যাবে একটার সাথে একটা ক্রস হয়ে যেতেছে। সো ক্রস যাতে না করে অলমোস্ট এটা প্যারালাল হয়ে যাবে, শুধু দুই কর্নারে হচ্ছে তুমি একটু এরকম পাবা, ঠিক আছে। এখন আমাকে একটু বলো তো মেধা, যে এইখানে আমরা দেখতেছি এইখানে ছোট্ট একটু অংশ নিছি, এইখানে ছোট্ট একটু অংশ নিছি, অথবা এখানে একটু ছোট্ট অংশ নিছি, প্রত্যেকটা অংশের ভিতর দিয়ে ফ্লাক্সের যে ডেনসিটি এটা কি চেঞ্জ হচ্ছে নাকি একই রকম আছে? কিরকম আছে? একই রকম। তাহলে ফ্লাক্স ডেনসিটি সিমিলার এভরিওয়্যার, সিমিলার এভরিওয়্যার। ফ্লাক্স ডেনসিটি যদি সিমিলার হয়, কেউ কি আমাকে বলতে পারবে ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি তাহলে কিরকম? স্যার স্ট্রেংথ সব জায়গায় ইকুয়াল। সব জায়গায় ইকুয়াল, কারণ আমরা একটু আগে আমরা দেখছিলাম যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সেখানেই বেশি হবে যখন, এই যে লিখছিলাম হায়ার ফ্লাক্স ডেন্সিটি, মানে ওখানে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ বা ইন্টেন্সিটি বেশি। তাহলে এখানে আমাদের আমরা কেবল যেটা পাইলাম সেটা তো সব জায়গায় ডেন্সিটি সেম, যেহেতু ফ্লাক্স ডেন্সিটি সিমিলার, এই যে আমরা পাইছি ফ্লাক্স ডেন্সিটি সিমিলার, এটাতে কি বুঝাইতেছে? ইন্টেন্সিটি হচ্ছে সব জায়গায় সেম সিমিলার, তাহলে এখানে সেম ফিল্ড ইন্টেন্সিটি, সেম ফিল্ড ইন্টেন্সিটি। যেহেতু ইন্টেন্সিটি সব জায়গায় সেম, এটাকে আমরা একটা স্পেশাল নামে রাখি, এটাকে বলা হয় ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। কেন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড? কারণ সব জায়গায় ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ একই রকম। তাহলে এই যে এই অংশটুকু, এই যে ভিতরের যে অংশটুকু, এটাকে আমরা বলি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। কেন ইলেকট্রিক ফিল্ড ইউনিফর্ম? কারণ এখানে আমরা দেখতেছি ভিতরের প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন একই রকম। যেহেতু ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন একই রকম, যেহেতু ডেনসিটি একই রকম, এই জন্য ম্যাগনিটিউড একই রকম, অ্যারো একই দিকে, মানে ডিরেকশন একই দিকে। তো যেহেতু একই দিকে সবকিছু এবং একই ম্যাগনিটিউডের, এই জন্য আমরা বলছি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। মানের চেঞ্জ হচ্ছে না, ইলেকট্রিক ফিল্ড সব জায়গায় একই রকম। এই যে এই ধরনের ইলেকট্রিক ফিল্ড, তাহলে আমরা এখন থেকে দেখলেই চিনবো, যদি প্যারালাল লাইন দেখো তখনই বুঝে নিবা এটা হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। যদি প্যারালাল লাইন না থাকা এরকম ছড়ায় যায়, যেমন এখানে এক এক জায়গায় ডেনসিটি এক এক রকম, তাহলে এটা নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। এর আগেরটায় দেখো এদিক দিয়ে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ বেশি, কারণ এখানে ডেনসিটি বেশি, এখানেও ডেনসিটি বেশি, এদিকে ডেনসিটি কমে গেছে। তাহলে এক এক জায়গায় যেহেতু এক এক রকম ডেনসিটি, নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। কিন্তু এইখানে যেহেতু আমরা দেখলাম সব জায়গায় ইলেকট্রিক ফিল্ডের ডেনসিটি একই রকম, এই জন্য এটাকে আমরা বলছি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। বুঝতে পারছি? দেবলি না?
মেধা, তারপরে হচ্ছে ফাইজা। স্যার এখানে স্যার ক্রস না হওয়ার ব্যাপারটা জি কি স্যার কোনোভাবে রিপালশনে কাজ করে? আবার একটু বলো তো। স্যার ক্রস যে হচ্ছে না ইলেকট্রিক লাইনগুলা, তো এখানে কি কোনো রিপালশন কাজ করছে তাই হচ্ছে না? মানে এটা অনেক সময় একটা ভিজুয়ালাইজেশন হিসেবে ইউজ করে যে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো একটা একটারে রিপালস করতে থাকে, যেহেতু ক্রস করে না তার মানে ওরা মিলতেও চাচ্ছে না। সো এই জন্য অনেক সময় লেখা থাকে যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স রিপালস করে ইচ আদারকে। বাট ওইটা হচ্ছে অনেকটা থিওরিটিক্যাল আর কি, ঠিক আছে, ওটা আসলে প্র্যাকটিক্যালি ওরকম না। তুমি চিন্তা করতে পারো যে ক্রস ওভার না করার জন্য আসলে ওরা দূরে দূরে থাকতেছে, ওটাকেই রিপালস হিসেবে চিন্তা করছে আর কি। ঠিক আছে। জি স্যার। ওকে, যদি বুঝে থাকি এবার লেটস গেট ব্যাক। আমরা যেটা টপিকে ছিলাম আবার সেই টপিকে যাই। আমাদের মেইন টপিক ছিল এটা, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যান্ড পটেনশিয়াল ফর এ চার্জ স্ফেয়ার। আমরা এখন এই চার্জ স্ফেয়ারের আশেপাশে কিভাবে ইলেকট্রিক ফিল্ড লাইন ক্রিয়েট হবে সেখান থেকে বোঝার চেষ্টা করব কোন জায়গায় ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, কোন জায়গায় নন ইউনিফর্ম, অথবা কোন জায়গায় ইলেকট্রিক ফিল্ড লাইন যদি কি বল ইলেকট্রিক ফিল্ড জিরো কিনা এটাও দেখবো। আচ্ছা, আমরা একটা লাইন এখানে একটু লিখে ফেলি। ফিল্ড লাইন যত বেশি হবে, ফিল্ড লাইন যত বেশি হবে, ইন্টেন্সিটি ই তত বেশি হবে। যদি নো ফিল্ড লাইন হয়, কেউ কি বলতে পারবা কোনো ফিল্ড লাইনই নাই, তাহলে ই কি হবে? স্যার জিরো। জিরো। ভেরি। ইন্টেন্সিটি বেশি হয় ইলেকট্রিক ফিল্ডের যদি ফিল্ডের লাইনের ডেন্সিটি বেশি হয়। ফিল্ড লাইন যত বেশি থাকবে ইন্টেন্সিটি বেশি, ফিল্ড লাইনই নাই তাহলে ইন্টেন্সিটি জিরো হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা কিপ ইন মাইন্ড, এটা হচ্ছে কিপ ইন মাইন্ড, ইন মাইন্ড। এইবার যদি এটা বুঝে থাকি তাহলে আমরা আবার সেই স্ফেয়ারে চলে যাই এবং একটা স্ফেয়ারের জন্য ইন্টেন্সিটি আবার একটু দেখানোর চেষ্টা করি। ধরো এটা হচ্ছে ইলেকট্রিক কি বলে একটা স্ফেয়ার উইথ সাম চার্জেস, ধরো এদিক দিয়ে হচ্ছে প্লাস চার্জ রয়েছে, প্লাস চার্জ। এখন কেউ কেউ আমাকে বলতে পারবে আমি যদি এখানে একটা +1 কুলম্ব চার্জ রাখি, আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডেফিনিশনই তো এটা ছিল। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে +1 কুলম্ব চার্জের উপর যে ফোর্স, ওই যে চেলা রাখছিলাম, চেলা যতগুলা গুলি খাইছিল ওইটা, +1 কুলম্ব চার্জের উপর যে ফোর্স কাজ করবে। এখানে সবগুলা প্লাস চার্জ মিলে কেউ কি বলতে পারবে ওকে কোন দিকে ঠেলা দিবে? সবগুলা প্লাস চার্জ মিলে ওকে কোন দিকে ঠেলবে? এনি আইডিয়া? যেমন দেখো এই পজিটিভ চার্জ ওকে এইদিকে ঠেলবে, এই পজিটিভ চার্জ ওকে এইদিকে ঠেলবে। এই দুজনের মিলে রেজাল্টেন্ট তো এদিক বরাবর হবে, তাই না? সরি, দেখো দুইজন মিলে এদিকে এদিকে ঠেলতেছে, এই দুটার রেজাল্টেন্টটা কোন দিকে হবে? আমি যদি দেখাই এই দুটার রেজাল্টেন্ট কিন্তু এই বরাবর হবে, তাই না? এই বরাবর হবে রেজাল্টেন্ট। সবাইকে বুঝি কিনা দেখো, এই দুইজনই ঠেলতেছে, দুইটা রেজাল্টেন্ট এদিকে হবে। ঠিক একই ভাবে আবার যদি আমরা অন্য দুইটা নেই, ধরো এটাও ঠেলতেছে, আর একটু এরকম নেই, এটাও ঠেলতেছে, এটাও ঠেলতেছে, এই দুইটার যে রেজাল্টেন্ট হবে সেটাও কিন্তু এই দিক বরাবরই হবে, সেটাও কিন্তু এই দিক বরাবরই হবে। কেন? এটা বোঝাই যাচ্ছে ঠিক আছে, এটা বোঝাই যাচ্ছে। দেখো এই গ্রিন আর এই গ্রিন দুইটার রেজাল্টেন্টও কিন্তু এই দিক বরাবর, এই হোয়াইট দুইটার রেজাল্টেন্টও কিন্তু এই দিক বরাবর। তাহলে সবগুলা পজিটিভ মিলায় বলতে পারবা ওরে কোন দিক বরাবর ঠেলতেছে? সবগুলা পজিটিভ মিলে ওকে কি এই দিক বরাবরই ঠেলবে না? দেখো তো এই দিক বরাবর, এই দিক বরাবরই কিন্তু ঠেলতে থাকবে। তাহলে আমরা এই দিক বরাবর ঠেলতেছে যে এটাকে এইভাবে দেখায় দিতে পারি না একবারে এরকম একটা অ্যারো দিয়ে, এভাবে একটা অ্যারো দিয়ে কিন্তু আমি বাইরের দিকে দেখা দিতে পারবো। ঠিক আছে, তো চলো আমরা যেটা করব এখান থেকে সবগুলাকে সরায় দিই এবং আমরা এটা বলতে পারি যে আমি যদি এখানে একটা +1 কুলম্ব চার্জ রাখি, এর উপর যেদিকে ফোর্স কাজ করবে সেটা হবে এই দিক বরাবর। ঠিক আছে, একটু ডিফারেন্ট কালি নিয়ে আসি। এই +1 কুলম্ব চার্জের উপর যে ফোর্স কাজ করবে সেটা এদিক বরাবর কাজ করবে। ওকে, ঠিক একইভাবে আমি যদি +1 কুলম্ব চার্জটাকে এইদিকে রাখতাম তাহলে ফোর্সটা এইদিকে কাজ করতো। সরি, +1 কুলম্ব চার্জকে যদি এইদিকে রাখতাম তাহলে এইদিকে ফোর্সটা কাজ করতো। ঠিক আছে, আবার ঠিক একইভাবে +1 কুলম্বকে এদিকে রাখলে এদিকে ফোর্স কাজ করতো, +1 কুলম্ব চার্জকে যদি এদিকে রাখতাম তাহলে এদিকে ফোর্স কাজ করতো। হ্যাঁ,
আমরা একটু ওকে সুন্দর মতো করে বসানোর চেষ্টা করতেছি। ছোট করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো +1 কুলম্ব এখানে রাখলে এদিকে, এখানে রাখলে এদিকে, এখানে রাখলে এদিকে, এখানে রাখলে এদিকে, এভাবে করে +1 কুলম্ব চার্জের উপর ফোর্স কাজ করতেছে। ঠিক একইভাবে এখানে রাখলে হচ্ছে এদিকে, ঠিক আছে, এখানে রাখলে হচ্ছে এইদিকে, আর এইখানে রাখলে হচ্ছে এদিকে ফোর্স কাজ করবে, এইখানে রাখলে এদিকে কাজ করবে, এখানে রাখলে এদিকে কাজ করবে, এখানে রাখলে তাহলে এদিকে তো স্যার অনেক পয়েন্ট চার্জের মতোই বিহেভ করবে। হ্যাঁ হ্যাঁ আসতেছি, এখানে রাখলে এদিকে কাজ করবে, এইখানে রাখলে সরি, এর থেকে খালি হাতে ড্রয়িং করে ভালো ছিল, যাই হোক। সো মোটামুটি আমি খুব ভালো আঁকতে পারছি তা না। এখন আসো আমি যদি এগুলাকে সবগুলাকে দেখি, তাহলে মোটামুটি এখানে মনে হয় আমি একটা কম আঁকা ফেলছি, আরো একটা কি থাকতো না? ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। আচ্ছা এখন আসো, কেউ কি বলতে পারবা এই যে +1 কুলম্ব চার্জ গুলা যেখানেই রাখছি ও বাইরের দিকে ফোর্স দিছে, এখানে +1 কুলম্ব রাখছি ও বাইরের দিকে ফোর্স দিছে, এখানে +1 কুলম্ব রাখছি ও বাইরের দিকে ফোর্স দিছে, এখানে +1 কুলম্ব রাখছি ও এইদিকে ফোর্স দিছে। সো এই পজিটিভ চার্জ গুলা সব বাইরের দিকে আউটওয়ার্ড ডিরেকশনে ফোর্স গুলা দিচ্ছে। এখন কেউ কি বলতে পারবা ভিতরে ইলেকট্রিক ফিল্ড লাইনের ব্যাপারে কি বলতে চাও? ভিতরে কি ইলেকট্রিক ফিল্ড লাইন থাকবে? থাকলে কোন দিকে থাকবে? এনিওয়ান যারা অনলাইনে আছো? ভিতরে কোনো ইলেকট্রিক ফিল্ড লাইন থাকবে না, কারণ এটাও যদি একটা লাইন ক্রিয়েট করে, এটাও যদি একটা ক্রিয়েট করে, এটাও ক্রিয়েট করে, এটা কি সব ক্রস করবে না? তো আমরা তো জানি ইলেকট্রিক ফিল্ড লাইন ক্রস করে না। সো যেহেতু ক্রস করতে পারবে না, ইনফ্যাক্ট ভিতরে কোনো ইলেকট্রিক ফিল্ড লাইন থাকবেই না। এবং এটাকে আরেকভাবেও ব্যাখ্যা করা যায়, যেহেতু তুমি +1 কুলম্ব চার্জ এইখানে যদি রাখো, তাহলে যেটা হবে এই কাছের চার্জ যেগুলো রয়েছে এটাওকে এদিকে রিপালস করবে, আবার এই যে দূরের চার্জ যেগুলো রয়েছে এগুলো ওকে উল্টা দিকে রিপালস করবে। তো আমরা তো জানি কুলম্ব ফোর্স অনুযায়ী ফোর্স হচ্ছে 1/d² এর প্রপোর্শনাল, আবার ফোর্স হচ্ছে Q1 Q2 প্রপোর্শনাল। সো দেখো কাছাকাছি চার্জের কথা যদি চিন্তা করি, এই চার্জগুলোর কথা চিন্তা করো, এই চার্জ কাছে আছে, সো ওর জন্য ডি কম, ফোর্স বেশি হওয়ার কথা। কিন্তু ওর সংখ্যা তো কম, চার্জের অ্যামাউন্টটা কম দেখা ফোর্সটা আবার কম হওয়ার কথা। তাহলে এগুলার ডিস্টেন্স কম কিন্তু চার্জের অ্যামাউন্টও কম, এগুলা ডিস্টেন্স বেশি কিন্তু চার্জের অ্যামাউন্টও বেশি, ফলে উপরের অংশের রিপালশন আর নিচের অংশের রিপালশন মোটামুটি একই রকম থাকে। ফলে এইখানে যদি +1 কুলম্ব চার্জ রাখো, এটা দেখা যাবে দুই দিকে একই পরিমাণ রিপালশন ফিল করে ওর উপর নেট রিপালশনটা 0 হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আলটিমেটলি ও কোনো দিকেই মুভ করতে পারবে না। এবং যেহেতু +1 কুলম্ব চার্জের উপর অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে আমাদের কি বলে ইলেকট্রিক ফিল্ড লাইনের ডিরেকশন দেয়, সো আমাদের যেহেতু +1 কুলম্ব রাখলে কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, +1 কুলম্ব যদি রাখি এর উপর নেট ফোর্স কত হয়ে যায়? 0 হয়ে যায়। নেট ফোর্স 0 হইলে আমরা বলতে পারি ওর উপর কোনো ইলেকট্রিক ফিল্ড লাইনও থাকবে না, কারণ +1 কুলম্ব চার্জ যেখানেই রাখো এখানে তুমি ওর উপর নেট সবাই মিলে যে ফোর্স দিবে এটা 0 হয়ে যাবে। ঠিক আছে, নেট ফোর্স অলওয়েজ 0। ফলে এই ভিতরের যে কোনো পয়েন্টে যেহেতু ইলেকট্রিক ফিল্ড লাইন নাই, নো ফিল্ড লাইন, নো ফিল্ড লাইন্স, যদি কোনো ফিল্ড লাইন না থাকে একটু আমাকে বলো ভিতরে ইন্টেন্সিটি কি হবে তাহলে? 0। 0। তাহলে আমরা একটু এভাবে লিখে ফেলি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইনসাইড এ চার্জ স্ফিয়ার ইজ অলওয়েজ 0। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি ইনসাইড এ চার্জড sphere is 0, is 0। ভিতরের যে কোনো পয়েন্টে চার্জ স্ফিয়ারের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হয়ে যাবে হচ্ছে 0, যেহেতু কোনো ফিল্ড লাইন নাই। এখন আসো এটাকে আমরা একটু কপি করে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে
আমি যদি এই অংশগুলাকে একটু মুছে দিই, ঠিক আছে, আমি যদি একটু এই অংশগুলাকে আবার একটু মুছে দিই, সরি, এই অংশগুলাকে একটু মুছে দিই। এবার একটু দেখো তো, আমি যদি এই ফিল লাইনগুলাকে, আমি তো জানি ভিতরে কোনো ফিল লাইন নাই, কিন্তু পিছনের দিকে যদি ডটেড লাইন দেই, পিছনের দিকে যদি ডটেড লাইন দেই, তাইলে দেখো তো, মনে হবে না ফিল লাইনগুলা কোথা থেকে ছড়ায় যাচ্ছে বলে মনে হবে? বলো তো, আমি যদি এটাকে ডটেড লাইন দেই, কোথা থেকে ছড়ায় যাচ্ছে বলে ফিল লাইনগুলা মনে হচ্ছে? বলো তো একটু আমাকে। সেন্টার থেকে। হ্যাঁ, সো Center. seems like electric field lines are electric field lines are getting dispersed from center, আর এটাকে কি বলা যায়? এটাকে বলা যায় ছড়ানো তো, ডাইভার্জিং ফ্রম দ্য সেন্টার, ডাইভার্জিং ফ্রম দ্য সেন্টার, ফ্রম দ্য সেন্টার, ডাইভার্জিং ফ্রম দ্য সেন্টার। এখন একটু চিন্তা করো, এই যে চার্জগুলো যে ছিল আমাদের এই সারফেসে, চার্জগুলা থাইকে যেরকম ইলেকট্রিক ফিল্ড লাইন ক্রিয়েট করছে, মনে হচ্ছে না যে চার্জগুলা সেন্টারে থাকলেও কিন্তু একই হইতো? তুমি একটু চিন্তা করো, পুরা চার্জটাকে যদি আমি জোর করে সেন্টারে রাখতাম, একটা পয়েন্ট চার্জ হিসেবে, পয়েন্ট চার্জকে যদি সেন্টারে রাখতাম এই সেম চার্জগুলোকে, তাইলেও কিন্তু ও ফিল্ড লাইন একই রকম ক্রিয়েট করতো। একটা চেঞ্জ হইতো, এখানে ডটেড লাইনগুলো তখন সলিড লাইন হয়ে যেত। তাহলে ইফ অল দ্য চার্জেস এট দ্য সারফেস ওয়্যার কনসেন্ট্রেটেড এট দ্য সেন্টার, যেটা হয় না কেন, রিপালস করে দূরে চলে যায়, কিন্তু জোর করে যদি আমি সেন্টারে রাখতে পারি, তাহলে কিন্তু ও সিমিলার ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করতো। ইফ অল দ্য চার্জেস ওয়্যার বাইন্ডেড এট দ্য সেন্টার, তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইনস উড হ্যাভ বিন সিমিলার। একটাই পার্থক্য যে এই ডটেড লাইনগুলো তখন সলিড লাইন হয়ে যেত। তাহলে আমরা এই কথাটা একটু লিখে রাখি যে ইফ অল দ্য চার্জেস, if all the surface charges, all the charges at surface, all the charges at surface were binded together at the center, electric field lines would have been similar. Electric field lines would have been similar. এখন কথা হচ্ছে, এত কথা যে আমি ওয়েস্ট করলাম, এত কথা যে বললাম, কেন বললাম? এখন সবকিছু কানেক্ট করবো আমরা। would have been similar, ঠিক আছে? এখন এই প্রত্যেকটা জিনিস যদি আমরা একটু কানেক্ট করি, সো আমরা যেখানে স্টার্ট করছিলাম, এই জায়গায় ইলেকট্রিক ফিল্ড লাইনস ফর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যান্ড পটেনশিয়াল অফ এ চার্জ স্ফেয়ার, এখানে যদি আবার একটু ব্যাক করি, দেখো এটা আমরা কেন এই ফর্মুলাগুলো ইউজ করতে পারতেছিলাম না? কারণ হচ্ছে এটা শুধুমাত্র পয়েন্ট চার্জের জন্য ছিল, তাই না? E = 1/4πε0 q/x², অথবা V = 1/4πε0 q/x। কেন ইউজ করতে পারি না? বিকজ দিস ওয়ার রিজার্ভড অনলি ফর পয়েন্ট চার্জ। এখন আসো, আমার যখন সারফেসে চার্জগুলো থাকবে, এটা তো পয়েন্ট চার্জ না, একটা চার্জ স্ফেয়ার কিন্তু পয়েন্ট চার্জ না, এটা ডিস্ট্রিবিউটেড চার্জ। কিন্তু আমরা কেবল যে জিনিসটা দেখলাম যে এটা সারফেসে থেকে যেরকম ইলেকট্রিক ফিল্ড লাইন ক্রিয়েট করছে, এটাকে যদি আমি জোর করে সেন্টারেও রাখতাম একটা পয়েন্ট চার্জের মতো করে, তাহলেও কিন্তু একই রকম ইলেকট্রিক ফিল্ড লাইন ক্রিয়েট করতো। যেহেতু একই রকম ইলেকট্রিক ফিল্ড লাইন ক্রিয়েট করতো, আর ইলেকট্রিক ফিল্ড লাইন ইন্ডিকেট করে ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটিকে, তাহলে দেখো এটাকে সেন্টারে রাখলেও ইলেকট্রিক ফিল্ড লাইন এরকমই হয়তো দেখতে বাইরে, আবার সারফেসে থেকেও ইলেকট্রিক ফিল্ড লাইন বাইরে দেখতে একই, ভিতরে আলাদা হইতো। ভিতরে এই ক্ষেত্রে কোনো ফিল্ড লাইন নাই, আর তুমি যদি সেন্টারে জোর করে রেখে দিতে, তখন ফিল্ড লাইন ভিতরেও থাকতো। কিন্তু আমরা কি একটা জিনিস বলতে পারি যে এটা তুমি E = 1/4πε0 q/x² ইউজ করতে পারতেছিলাম না, কারণ এটা পয়েন্ট চার্জ ছিল না। কিন্তু এখন আমি বলতে পারি এই পুরাটাকে পয়েন্ট চার্জ হিসেবে সেন্টারে যদি চিন্তা করে নিই, সিমিলারই তো ইলেকট্রিক ফিল্ড হবে। তাহলে সেন্টারে পয়েন্ট চার্জ হিসেবে চিন্তা করে আমরা পয়েন্ট চার্জের ফর্মুলা ইউজ করে ফেললে তো কোনো সমস্যা নেই, কারণ সেন্টারে থেকেও যেরকম ইলেকট্রিক ফিল্ড হয়, সারফেসে থেকেও একই রকম ইলেকট্রিক ফিল্ড লাইন তৈরি হয়।
কি বলছি বোঝা গেছে? সারফেসে থাকলে যেহেতু পয়েন্ট চার্জ হয় না, পয়েন্ট চার্জের ফর্মুলা লেখা যায় না, সেন্টারে ধরে নেই, সেন্টারে ধরলে তো পয়েন্ট চার্জ হয়ে যাবে। পয়েন্ট চার্জ হলে পয়েন্ট চার্জের ফর্মুলা ইউজ করব। কখন ইউজ করব? যেহেতু ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো দেখতে একই রকম হবে, তাহলে দুই ক্ষেত্রে তো স্ট্রেংথ একই হয়। সারফেসে থেকেও যেরকম স্ট্রেংথ, সেন্টারে থেকেও একই রকম স্ট্রেংথ, তাহলে হিসাবটা সেন্টারে পয়েন্ট চার্জের জন্য হিসাব করে ফেলবো। তাহলে তো আমাদের হিসাব হয়ে যাচ্ছে। কথা কি বুঝতে পারছি মেধা? কোটা না মেধা? ইয়েস স্যার। ওকে, যদি বুঝে থাকি তাহলে এখন আমরা যেটা হিসাব করব, দেখো এই পয়েন্ট চার্জ গুলা, ধরো এই যে সারফেসে যে ছিল, এইটা চিন্তা না করে আমি পুরাটাকে সেন্টারে চিন্তা করতে পারি। এই যে সব চার্জ গুলাকে ক্যান বি কনসিডার্ড অ্যাট সেন্টার, এটা একটা তখন কি চার্জ হয়ে যাবে? পয়েন্ট চার্জ হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমরা এভাবে দেখাই, এটা হচ্ছে আমাদের এখানে কিউ চার্জটাই পুরাটা সেন্টারে চিন্তা করছি, তাহলে এটা একটা পয়েন্ট চার্জের মতো কাজ করতেছে, পয়েন্ট চার্জ। এখন পয়েন্ট চার্জ থেকে আমরা যদি বলি যে এক্স দূরে কোন একটা পয়েন্টে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে, এই জায়গায় ইন্টেন্সিটি কত হবে সেন্টার থেকে, তাহলে এখন আমরা খুবই হিসাবটা সহজ করতে পারি। কনসিডারিং এই যে সারফেসের সব পুরা চার্জটা সেন্টারে রয়েছে, তাহলে দেখো এটা যদি এক্স দূরে হয় ই পয়েন্টটা, তাহলে আমরা কি বলতে পারি? ই সমান সমান আমরা পয়েন্ট চার্জের ফর্মুলা ইউজ করবো, 1/4πε0 কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ঠিক আছে? কখন এটা ইউজ করব? যখন এটা এক্স গ্রেটার দেন রেডিয়াস হবে, কারণ এটা এটা যদি আমাদের রেডিয়াস হয়ে থাকে, এটা হচ্ছে রেডিয়াস, তাহলে এটা বাইরের কোনো একটা পয়েন্টের হিসাবের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। কারণ আমরা একটু আগে যেটা দেখলাম, সেন্টারে থেকে যেরকম ফ্লাক্স বাইরে ক্রিয়েট হয়, সারফেসে থেকে একই রকম হয়, ভিতরে কিন্তু আলাদা। ভিতরে ইলেকট্রিক ফিল্ড লাইন থাকেই না যদি সারফেসে চার্জগুলো থাকে, কিন্তু তুমি যদি জোর করে সেন্টারে নিয়ে রাখো তখন তো ভিতরেও ক্রিয়েট হবে। কিন্তু ভিতরেরটা তো অ্যাকচুয়ালি না, ওটা তো আমরা সেন্টারে জোর করে নিচ্ছি দেখে ক্রিয়েট হচ্ছে, কিন্তু সারফেসে থাকলে তো ক্রিয়েট হয় না। তাহলে কেউ কি আমাকে বলতে পারবা যদি এক্স লেস দেন আর হয়, এটা ধরো গ্রেটার ইকুয়াল লেখা যায়, লেস দেন আর হইলে ই এর ভ্যালুটা কত হবে? কে বলতে পারবা? এক্স যদি লেস দেন 0 আর হয়, তাহলে এটা ভিতরে পয়েন্টটা চলে যাবে, কি হবে বলো? 0 জিরো। কেন জিরো হচ্ছে? কারণ আমরা একটু আগে দেখছিলাম ইলেকট্রিক ফিল্ড লাইন যদি নাই থাকে, এই যে ভিতরে যেহেতু কোনো ফিল্ড লাইন নাই, তাহলে এখানে ইন্টেন্সিটিটা জিরো হবে। তাহলে আমরা ভিতরের যে কোনো পয়েন্টে ইন্টেন্সিটি জিরো লিখবো, বাইরের যে কোনো পয়েন্টের জন্য আমরা চার্জগুলোকে কোথায় আছে ধরবো? সারফেসে না থেকে সেন্টারে ধরবো, এবং পয়েন্ট চার্জের ফর্মুলাটা আমরা খাটায় ফেলবো। ঠিক আছে? তাহলে ইউজিং পয়েন্ট চার্জ অ্যানালজি, ইউজিং পয়েন্ট চার্জ অ্যানালজি, পয়েন্ট চার্জের অ্যানালজি ইউজ করে আমরা ম্যাথটা সলভ করে মানে প্রবলেমটা সলভ করে ফেলবো, দেখবো। ঠিক আছে? যেমন চলো আমরা পরে একটা কোয়েশ্চেন দেখি। তাহলে ইন্টেন্সিটির দুটা ফর্মুলা পাইলাম, সেন্টারে হয়ে গেল জিরো, আর আমাদের সারফেস বা তার বাইরের যে কোনো পয়েন্টে হিসাবের জন্য পয়েন্ট চার্জ ধরে আমরা হিসাবটা করে ফেলতেছি। ঠিক আছে? যেমন ধরো তোমাকে যদি এরকম একটা প্রবলেম দেয়, ধরো তোমাকে বললো এখান থেকে কিছু চার্জ আছে, কিউ ইকুয়াল টু 10 কুলম, এটার রেডিয়াস হচ্ছে আর ইকুয়াল টু 30 সেন্টিমিটার। বলছে এক্স ইকুয়ালস টু ফাইন্ড ফাইন্ড ইন্টেন্সিটি at x equals to 20 centimeter and x equals to 40 centimeter from center, from center. So বলো তো আমাকে, যখন আমরা বলবো at x equals to 20 সেন্টিমিটার, ই এর ভ্যালুটা কত হবে? কে বলতে পারবা? 0 হবে। জিরো হবে। ভেরি গুড। বলো জিরো কেন হবে? কেন জিরো হবে? কারণ x এর 20 ভ্যালু সেন্টিমিটারটা, রেডিয়াসের চেয়ে ছোট। এক্স এর ভ্যালু যখন 20 সেন্টিমিটার, তখন কি রেডিয়াসের থেকে কম, তার মানে এটা স্ফেয়ারের ভিতরে ঢুকে গেছে। স্ফেয়ারের ভিতরে তো ইন্টেন্সিটি জিরো হয়ে যায় আমরা জানি। আর এট এক্স ইকুয়ালস টু 40, এটা কেন হইলো? এটা লিখে রাখতে পারো এক্স লেস দেন আর। আর যখন এক্স 40 সেন্টিমিটার, এটা তো এক্স গ্রেটার দেন আর, তখন আমাদের ই এর ফর্মুলা হবে হচ্ছে 1/4πε0 কিউ বাই এক্স স্কোয়ার। এক্স এর অ্যাপ্রোপ্রিয়েট মানে এক্স এর যে টোটাল ডিসটেন্স বলে দিছে 40 সেন্টিমিটার, এই পুরো 40 সেন্টিমিটার ধরে নিবা, কারণ এটা কত দূরে? এক্স ইকুয়ালস টু, আচ্ছা এটা একটু বেশি দূরে হয়ে গেছে,
এটা হচ্ছে আমাদের এক্স ইকুয়ালস টু 40 সেন্টিমিটার। এটা যেহেতু আউটসাইড আর এটা হচ্ছে ইনসাইড, সো এটা হচ্ছে আউটসাইড। আউটসাইড অফ দ্য স্ফেয়ারের হিসাবে আমরা পয়েন্ট চার্জ হিসেবে চিন্তা করব সেন্টারে। সেন্টার থেকে যেহেতু 40 সেন্টিমিটার দূরে, তাহলে আমরা এখানে 40 বসাই দিব। তাহলে এখানে 9 × 10⁻৯, 40 সেন্টিমিটার মানে 0.4 স্কোয়ার। আর উপরে চার্জের ভ্যালু বসাবো, চার্জের ভ্যালু বসাতে হবে হচ্ছে কত কুলম? 10 কুলম। তাহলে এই যে 10 কুলমটা আমরা বসাই দাও, এখানে 10 কুলম। তাহলে এইভাবে করে আমরা ইন্টেন্সিটি বের করে ফেললাম। ইন্টেন্সিটি আউটসাইড দ্য স্ফেয়ার হবে পয়েন্ট চার্জের ফর্মুলা, সিম্পল। আর ইন্টেন্সিটি ইনসাইড দ্য স্ফেয়ার হবে হচ্ছে 0। ক্লিয়ার? অল গুড? এখন আসো এটারই আমরা ছোট্ট একটা গ্রাফ দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। আমরা পটেনশিয়াল তো আজকে পড়াচ্ছি না স্ফেয়ারের জন্য, পটেনশিয়াল ইজি, ওটা আমরা পারবো, আমরা ওটা নেক্সট ক্লাসে দেখে ফেললেই হবে। তো দেখো এখানে কিছু পরিমাণ চার্জ আছে। এখন তোমাকে মাঝে মাঝে বলে যে এটার জন্য ইন্টেন্সিটির গ্রাফ আঁকো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ধরো এই দিক বরাবর হচ্ছে আমার এক্স, ঠিক আছে? এখন গ্রাফটা যদি আমি আঁকি, ধরো এটা হচ্ছে আমাদের গ্রাফ। সো তাহলে দেখো, আমরা যদি এখানে দেখাই যে এদিক বরাবর হচ্ছে এক্স, এটা হচ্ছে ডিস্টেন্স ফ্রম সেন্টার, ডিস্টেন্স ফ্রম সেন্টার, যেটাকে আমরা এক্স দ্বারা এক্সপ্রেস করছি। আর এদিক বরাবর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আছে, এদিক বরাবর আছে ইন্টেন্সিটি ই। সো দেখো আপ টু দিস পয়েন্ট আমরা কিন্তু এভাবে দেখাইতে পারি। আপ টু দিস পয়েন্ট, এটাকে দরকার হলে আমরা খুবই ছোট করে নিই। আপ টু দিস পয়েন্ট, এই পয়েন্ট পর্যন্ত তো তুমি আসলে সারফেসের ভিতরে রয়েছো, তাহলে এই পয়েন্ট পর্যন্ত আমাদের যে রেজাল্টটা আসবে সেটা আসবে হচ্ছে 0। আমাদের যে রেজাল্টটা আসবে এটা হবে হচ্ছে 0। দেখো এটাকে আমি একটু মোটা করে দেখাই। আচ্ছা, এই পয়েন্টটা পর্যন্ত হবে আমাদের রেজাল্টটা 0। কেন 0 এটা সবাই বুঝতে পারতেছো, কারণ ই এর ভ্যালু 0 এই পর্যন্ত। আর এর পরে যে ভ্যালুটা হবে, এরপরে ই এর ভ্যালুটা আবার সারফেসে ডেনসিটি সবচেয়ে বেশি থাকে। দেখো এর আগের ছবিগুলো যদি আমরা একটু দেখি, এই যে দেখো, এই যে যে চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন ছড়াইছে, সারফেস দিয়ে কিন্তু সবচেয়ে ডেনসিটি বেশি। তার মানে সারফেসে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিও সবচেয়ে বেশি হয়, ঠিক আছে? এখন আমি যদি এখানে দেখাই, তাহলে দেখো সারফেসে আমাদের ইন্টেন্সিটি হবে সবচেয়ে বেশি। এরপরে যত তুমি দূরে যাবা ইন্টেন্সিটি আস্তে আস্তে কমতে থাকবে এইভাবে, ঠিক আছে? কেন কমতে থাকলো? কারণ ই ইকুয়ালস টু আমাদের ফর্মুলা কি? 1/4πε0 কিউ ডিভাইডেড বাই, বা আমরা একটু এটা বেশি আরো হয়ে গেছে, এই যে ই এর ফর্মুলা তো আমাদের 1/4πε0 কিউ বাই এক্স স্কোয়ার। তাহলে ই ইজ প্রপোর্শনাল টু 1/x², রাইট? সো কিউ যেহেতু ফিক্স, এখানে টোটাল চার্জ হচ্ছে কিউ পরিমাণ রয়েছে, রাইট? এখানে কিউ পরিমাণ চার্জ রয়েছে। তাহলে এটা 1/x², এক্স এর সাথে ইনভার্সলি কমবে, বাট স্কোয়ার অনুযায়ী কমবে। দেখো এই জন্য এটা স্কোয়ার অনুযায়ী কমতেছে। তাহলে এই যে যে আমরা গ্রাফটা আঁকলাম, ইনফ্যাক্ট এটা কানেক্ট করে দিই দরকার হলে। তাহলে দেখো আমরা কি হইলো, গ্রাফটা হচ্ছে এরকম যে এই পয়েন্ট পর্যন্ত ই এর ভ্যালু হচ্ছে 0, তারপরে সারফেসে ই এর ভ্যালু হচ্ছে ম্যাক্স, এই জায়গায় হচ্ছে ই এর ভ্যালুটা হচ্ছে ম্যাক্স। এটাকে আমরা এভাবে লিখি, এই জায়গাটা হচ্ছে ই এর ভ্যালু ম্যাক্স, কারণ সারফেসে ইন্টেন্সিটি বা ফ্লাক্সের ডেনসিটি সবচেয়ে বেশি ছিল। এরপরে যত দূরে যাবে এটা আস্তে আস্তে কমতে থাকবে। কোথায় যায় 0 হবে? ইনফিনিটিতে যায় 0 হবে, কারণ আমরা জানি ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ বা ইন্টেন্সিটি অলওয়েজ ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত থাকে, ইনফিনিটি যায় 0 হয়ে যায়। তাহলে এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইনের গ্রাফ। একটা সারফেস, একটা কি বলে, স্ফেয়ার থেকে, সেন্টার থেকে যত দূরে যেতে থাকবো ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি কিভাবে চেঞ্জ হতে থাকবে। সো এটার ইউনিট হচ্ছে নিউটন পার কুলম, আর এটা হচ্ছে ডিস্টেন্স ফ্রম সেন্টার।
তুমি চাইলে এটাকে তুমি মিটার বা যেটাই বলো, তো এটার ইউনিট বসাইলাম না। ক্লিয়ার? এই পর্যন্ত কি বুঝতে পারছি গ্রাফটা কেন এরকম হইলে? গ্রাফগুলো এমসিকিউ তে শিওরলি পাবাই একদম। জি ভাইয়া। মেধা বুঝছো? ইয়েস স্যার।